হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা? সবাই কেমন আছো? পড়াশোনার কি অবস্থা বলো? ওয়ালাইকুম আসসালাম, গোলাম মুর্শিদ, নমস্কার, কৌশিক দাস, প্রভা, সৃঞ্জয়, আনিকা, ভালো আছি। সুরাইয়া জাহান, তুমি কেমন আছো? নাফিস, মুনতাহা, রিহাব, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, আকিবুর রহমান, সাজিদ, জুলকার সঞ্জিদ, হ্যাঁ, ওকে, নির্ভীক সাহা, নমস্কার, ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? কণিক অধ্যায়ের 7 নাম্বার লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমাদের পরাবৃত্ত কমপ্লিট হবে এবং উপবৃত্ত শুরু হবে। তো সবাই রেডি বলো? এই 6 নাম্বার ক্লাসে যে ম্যাথগুলো করাইছি, ম্যাথগুলো কি সবাই বুঝতে পারছিলা? 6 নাম্বার ক্লাসের ম্যাথগুলো মেইনলি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, একাডেমিকে লাগে না, গত ক্লাসেই বলে দিয়েছিলাম। ওকে, ঠিক আছে, ওকে। তো চলো আমরা আজকে ক্লাসটা শুরু করতেছি। আজকে ক্লাসে আমরা প্রথমে পরাবৃত্তের আরও 2-3টা টাইপ বাকি আছে, 2-3টা বলতে 2টা টাইপ বাকি আছে, ওই 2টা কমপ্লিট করব, তারপর উপবৃত্ত শুরু করব। হ্যাঁ, ওকে, ঠিক আছে, চলো সবাই প্রশ্নটা তোলো। একটি পরাবৃত্তাকার খিলানের সর্বোচ্চ উচ্চতা 18 মিটার, সর্বোচ্চ উচ্চতা 18 মিটার এবং প্রস্থ 24 মিটার। প্রস্থের মধ্যবিন্দু হতে 8 মিটার দূরে খিলানের উচ্চতা কত? খিলান মানে দরজা বা রাস্তা, যেটাই বলো না কেন। তোমরা কি কেউ টানেল দেখছো? টানেল, পাহাড়ের মধ্য দিয়ে যে রাস্তা বানায়, কে কে দেখছো? পাহাড়ের মধ্য দিয়ে যে রাস্তা বানায় এইরকম আকৃতির হয়। ধরো ওয়েট, ধরো এটা একটা পুরাটা পাহাড়, পুরাটাই পাহাড়। তো এই পাহাড়ের মধ্যে এই যে এইরকম করে টানেল বানায়, এই যে এইরকম, এই যে রাস্তা এদিক দিয়ে যাওয়ার মতো। ধরো বাকি পুরাটা অফ, এই যে ধরো এইটা, এই দিকে যাওয়ার রাস্তা নাই, এটা পুরাটা পাহাড়, এটা পাহাড়, পাহাড়ের মধ্য দিয়ে যাওয়ার জন্য এই যে এরকম এরকম রাস্তা বানায় পরাবৃত্তাকার। দেখো এটা আকৃতিটা দেখতে মোটামুটি কি পরাবৃত্তের মতো না? এই যে রাস্তাটা দেখতে মোটামুটি পরাবৃত্তের মতো শেপ। তো এইটাকেই তুমি খিলান বা দরজা বা যাই চিন্তা করো কেন, মানে এইটাই বলছে প্রশ্নে, এরকম একটা জিনিস দিয়ে প্রশ্নটা বানাই দিছে। দেখো কি বলছে, একটি পরাবৃত্তাকার খিলানের সর্বোচ্চ উচ্চতা 18 মিটার। ওয়েট, ধরো আমি তোমাকে এই যেরকম একটা খিলান আঁকাইলাম, আচ্ছা রাফ চিত্রই আঁকি। দেখো ধরো এই যে একটা পরাবৃত্তাকার খিলান, এই যে ধরো তার সর্বোচ্চ উচ্চতা কোথায়, এই যে সর্বোচ্চ উচ্চতা এতটুকু হচ্ছে 18 মিটার এবং প্রস্থ, ওয়েট, এই যে দাঁড়াও আগে এইবার প্রশ্নটা আগে, এই যে প্রশ্নে বলছে সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা 18 মিটার আর প্রস্থ 24 মিটার। দাঁড়াও, এই যে দেখো, এই যে এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, দেখেই তো বোঝা যাচ্ছে সর্বোচ্চ উচ্চতা হচ্ছে 18 মিটার, 18 মিটার এবং প্রস্থ, প্রস্থ হচ্ছে যে এখান থেকে, মানে প্রস্থ মানে সে যতটুকু পর্যন্ত তার মুখ, মানে সে যতটুকু পর্যন্ত বিস্তৃত বা তার মুখ যতটুকু পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ রাস্তাটা এই যে এতটুকু, এই যে এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে তার প্রস্থ। কত? 24 মিটার। তো পুরাটা যদি 24 মিটার হয়, পুরাটা যদি 24 মিটার হয়, তোমরা কি একটা জিনিস তো জানো পরাবৃত্তের, যে এই যে মধ্য মানে সর্বোচ্চ উচ্চতাটা, তুমি এটাকে শীর্ষবিন্দু বিবেচনা করো, তাহলে এখানে এতটুকু হবে 12, এতটুকু হবে 12, এটা কে কে বুঝছো বলো তো আগে? এই যে এতটুকু হবে 12, আবার এতটুকু হবে 12, এটা হবে মধ্যবিন্দু প্রস্থের, এইটা হবে প্রস্থের মধ্যবিন্দু। আমি তোমাকে অক্ষগুলো এঁকে দেখাই। ধরো যে আমরা এখানে অক্ষ আঁকাইলাম, যে এটা এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, আর ধরো এটা ওয়াই অক্ষ। আমি এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ চিন্তা করে নিলাম, তাহলে আমাদের জন্য জিনিসটা অনুধাবন করা ইজি হবে। ধরো এই যে এক্স অক্ষ, এই যে ওয়াই অক্ষ। এইবার তুমি খেয়াল করে দেখো, এই যে পরাবৃত্তাকার খিলানটা তার সর্বোচ্চ উচ্চতা 18 মিটার এবং প্রস্থ এই যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 24 মিটার, বাট তার এদিকে থাকবে 12, এদিকে 12, সমান সমান। কারণ এই যে সর্বোচ্চ উচ্চতাটা বা শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দুটা একদম ঠিক মাঝামাঝি থাকবে, এই যে পরাবৃত্তটা যেদিকে হা করবে তার ঠিক মাঝখানে থাকবে শীর্ষবিন্দুটা। তো এইদিকে হবে 12, এদিকে হবে 12। এখন আমি এখানে এক অক্ষ চিহ্নিত করে নিছি আমার সুবিধার জন্য। দেখো তোমাকে বাইর করতে বলছে কি, খেয়াল করে দেখো,
বলছে প্রস্থের মধ্যবিন্দু হতে, এই যে এটা প্রস্থের মধ্যবিন্দু, প্রস্থের মধ্যবিন্দু হতে 8 মিটার দূরে খিলানের উচ্চতা কত? তো তুমি প্রস্থের মধ্যবিন্দু থেকে এই দিকে 8 মিটার যাইতে পারো, অথবা এই দিকে, দুই দিকে উচ্চতা সমানই হবে। ধরো আমি ডান দিকে গেলাম, যে প্রস্থের মধ্যবিন্দু এটা তো 0,0, আমি যেহেতু x অক্ষ এবং y অক্ষ চিন্তা করছি, তাইলে ধরো এখান থেকে এই যে এই পর্যন্ত এতটুকু ধরো 8 মিটার, 8 মিটার দূরে খিলানের উচ্চতা, এই যে এই উচ্চতাটা তোমার কাছে চাইছে। কে কে প্রশ্নটা বুঝছো আগে বলো। এই যে এই উচ্চতাটা চাওয়া হয়েছে, প্রশ্নটা কে কে বুঝছো আগে বলো। দেখো এই যে একটা পরাবৃত্তাকার খিলান, তার প্রস্থ 24 মিটার, সর্বোচ্চ উচ্চতা 18 মিটার। তাইলে সর্বোচ্চ উচ্চতাকে আমি যদি y অক্ষ আর এইটাকে x অক্ষ বিবেচনা করি, মধ্যবিন্দু, এদিকে হবে 12, এদিকে হবে 12, টোটালটা 24। তোমাকে বলছে প্রস্থের মধ্যবিন্দু থেকে 8 মিটার দূরে, এই যে 8 মিটার, তুমি ডানেও যেতে পারো বামেও আসতে পারো, 8 মিটার দূরে খিলানের উচ্চতা, এই যে এখানে তো সর্বোচ্চ উচ্চতা 18 মিটার, বাট তোমাকে বলছে প্রস্থের মধ্যবিন্দু থেকে 8 মিটার দূরে খিলানের উচ্চতা কত। এটা ডান দিকে গেলে 8 মিটার দূরে উচ্চতা যত হবে, কেউ যদি বাম দিকে নেই সেখানে উচ্চতা সমানই হবে। তার মানে আমার বের করতে হবে এই উচ্চতাটা। বোঝা গেল? ওকে, এইবার দেখো আমরা কেমনে করবো। দেখো আমি এখানে x অক্ষ এবং y অক্ষ ধরে নিছি আমার হিসাবের সুবিধার জন্য। কেউ চাইলে x অক্ষ y অক্ষের ছেদবিন্দু এখানে নিতে পারে, কেউ যদি চায় যে ভাই আমি এটাকে ধরবো x অক্ষ, এটাকে ধরবো y অক্ষ, কোনো সমস্যা নাই, ইচ্ছা মতো নিলেই হলো। কারণ কি ভাই, আমি বের করব এই উচ্চতাটা। তোমরা আমার সাথে একমত কিনা আগে বলো, যে আমরা বের করব এই উচ্চতাটা। তুমি x অক্ষ আর y অক্ষ এখানে চিন্তা করো অথবা এখানে চিন্তা করো, এতে কি এই উচ্চতাটা কোনো চেঞ্জ হবে বলো? আমি যদি এই উচ্চতাটা বের করতে পারি তাইলেই তো অ্যান্সার শেষ। এখন আমার ইচ্ছা হলো আমি এটাকে ধরছি x অক্ষ, এটাকে y অক্ষ। কারো যদি ইচ্ছা হয় যে ভাই আমি এটাকে x অক্ষ আর এখানে y অক্ষ ধরবো, কোনো অসুবিধা তো নাই। এইচ এর মান তো সকল ক্ষেত্রে সেমই আসবে, তাই না? দেখো তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই আপনি এখানে কেন x অক্ষ y অক্ষ চিন্তা করলেন? কারণ আমি যদি একদম ঠিক মাঝখানে x অক্ষ এবং y অক্ষ চিন্তা করি, তাহলে সমীকরণটা বের করে আমার জন্য ইজি হবে। বাট কেউ যদি, কারো ইচ্ছা হলো ভাই আমি y অক্ষ এখানে নিব, কারো ইচ্ছা হলো এখানে নিব, কোনো সমস্যা নাই, লাস্টে উত্তর সেমই আসবে। এখন আমাকে তোমরা আগে বলো, এই যে পরাবৃত্তটা, এই পরাবৃত্তের শীর্ষবিন্দু, এই যে এই বিন্দুটা স্থানাঙ্ক কত বলো? আমাদের চিত্র অনুযায়ী আমরা x অক্ষটাকে আনুভূমিক অক্ষ, আমরা তো x অক্ষ অলওয়েজ আনুভূমিক বরাবরই নেই, আর y অক্ষ একদম ঠিক মিডলে নিব। এতে করে এই যে শীর্ষবিন্দুটা, শীর্ষবিন্দু স্থানাঙ্ক এটা হবে 0,18। এবার আমাকে তোমরা বলো, এই যে পরাবৃত্তটা তার শীর্ষবিন্দু 0,18 এবং সে হা করতেছে y অক্ষের ঋণাত্মক দিকে। কোন দিকে হা করছে? y অক্ষের ঋণাত্মক দিকে। তাহলে সমীকরণ কি হবে বলো? x মাইনাস আলফা x মাইনাস 0 হোল স্কয়ার সমান -4a ইন্টু y মাইনাস বিটা। এটা কে কে বুঝতে পারছো বলো? এইটা এই 6টা ক্লাস করার পরে যারা যারা বুঝতে পারো নাই, তোমাদের জন্য রইল এক বালতি সমবেদনা। বলো এই লাইনটা কয়জন বুঝতে পারছো? কি করছি দেখো, শীর্ষবিন্দু আলফা কমা বিটা মনে আছে, এখানে 0,18, সে হা করছে এক্স ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে হা করছে, তাহলে এখানে চিহ্ন নেগেটিভ হবে এবং সমীকরণ হচ্ছে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার সমান 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা। এটা মনে থাকা উচিত। এইবার আমাকে বলো, আমার এখানে এ এর মান লাগবে। ভাই আমার প্রথম টার্গেট হচ্ছে এই পরাবৃত্তটার সমীকরণ বের করা। ভাই আমার তো দরকার এইচ এর মান। তো আমি যদি পরাবৃত্তটার সমীকরণ বের করতে পারি, আমাকে বলো তো এই বিন্দুটার স্থানাঙ্ক কত, আগে থেকে লিখে রাখি। বলো এই বিন্দুটার ভুজ হচ্ছে 8, কোটি হচ্ছে এইচ। ভুজ হচ্ছে 8, কোটি হচ্ছে এইচ। ভুজ হচ্ছে 8, একজন বলছে 12,h। ভাই 12 না তো, 12 তো এই পুরাটা, 12 হচ্ছে এখান থেকে এতটুকু, এই যে এখান থেকে এই পুরাটা হচ্ছে 12, আর এখান থেকে এতটুকু হচ্ছে 8, তাহলে এটা 8,h। তা আমি যদি পরাবৃত্তটার সমীকরণ বের করে ফেলতে পারি, এই বিন্দু দিয়ে সিদ্ধ করে দিলেই তো 8,h বিন্দু দিয়ে সিদ্ধ করে দিলেই ম্যাথ শেষ। বুঝছো ব্যাপারটা? তো এখন আমার টার্গেট হচ্ছে এই যে এ বাইর করা। এখন আমি কি বলতে পারি যে নির্ণেয় পরাবৃত্তটা 12,0 এই বিন্দু দিয়ে যায়, অথবা কারো যদি মনে হয় ভাই এটা 12,0 অথবা এটা -12,0, যে কোনো একটা বিন্দু দিয়ে সিদ্ধ করলেই হবে। বলো আমি কি বলতে পারি? আমার শুরুতে দরকার হচ্ছে এ এর মান। তো এ এর মান কেমনে বের করবো? আমি কি বলতে পারি, যা এই যে এই পরাবৃত্তটি যা 12,0 বিন্দুকে আমি বলতে পারি তুমি 12,0 বিন্দু দিয়েও সিদ্ধ করতে পারো, অথবা -12,0 এই বিন্দু দিয়েও সিদ্ধ করতে পারো, কথা একই। এবার সিদ্ধ করে বলো কত আসে।
এক্স এর জায়গায় বসাও 12, 12 কে স্কোয়ার করলে 144 -4 ইন্টু এ ইন্টু ওয়াই -18, ওয়াই জায়গায় কত বসবে? ওয়াই জায়গায় বসবে 0 -18, তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস, আচ্ছা এইভাবে লিখে রাখি 0 -18। এই এর মান কত আসছে বলো? এর মান কত আসছে? এর মান কত আসছে? এই কত? কেউ বলে না। 4 18 72, 72 দুগুণে 44, এর মান 2। এর মান কত আসছে? 2। তাহলে এর মান এই সমীকরণে বসায় বলো পরাবৃত্তের সমীকরণটা কি আসে? এক্স স্কয়ার সমান এর মান বসাও 2 -4 দুগুণে 8 ইন্টু ওয়াই -18। এইটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। পরাবৃত্তের বলতে এই যে পরাবৃত্তাকার খিলান। তোমার কাছে যদি প্রশ্নে বলতো যে এই পরাবৃত্তাকার খিলানের সমীকরণ বের করো, তাহলে তুমি এই চিত্র একে এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরে এখানে রেখে দিলেও হয়ে যেত। বাট এখন কথা হচ্ছে এখানে তোমার কাছে চাওয়া হয়েছে কি? এই যে এই বিন্দুর উচ্চতা, মানে প্রস্থের মধ্যবিন্দু থেকে, দেখো প্রস্থের মধ্যবিন্দু থেকে 8 মিটার দূরে উচ্চতা, তার মানে এই বিন্দুটা দিয়ে সিদ্ধ করলেই ম্যাচ শেষ। দেখো এইবার 8,8 এই বিন্দু দিয়ে সিদ্ধ করো, কারণ এই পরাবৃত্তটা অবশ্যই 8,8 বিন্দু দিয়ে যায়। তাহলে 8 8 8 64 -8 ইন্টু ওয়াই, ওয়াই জায়গায় বসবে 8। খেয়াল করে দেখো কি করতেছি ভাইয়া, 8,8 এই বিন্দু দিয়ে পরাবৃত্তটা যায়, আমার দরকার এইচ এর মান। তাহলে এই বিন্দু দিয়ে সিদ্ধ করে দাও, এক্স এর জায়গায় বসাও 8, ওয়াই এর জায়গায় বসাও 8। তাহলে বলো তো এখান থেকে এইচ কত আসছে? এই ক্যালকুলেশন করে বলো এইচ কত আসছে? ক্যালকুলেশন করে বলো। এই সাউন্ড কি ঠিক নাই? ওয়েবে সাউন্ড কি হইলো? আচ্ছা, এই ক্যালকুলেশন করে বলো কত আসছে? 10 আসছে সবার? হ্যাঁ, ভেরি গুড, শেষ। বলো এই ম্যাথে কে কে বুঝছো? এই ম্যাথে কয়জন বুঝছো বলো? খুব ইজি, আমি আরেকবার রিক্যাপ করতেছি। প্রথম কথা হচ্ছে যখন কোনো একটা বিন্দুতে উচ্চতা বের করতে বলবে, তখন তুমি তোমার ইচ্ছা মতো এক্স অক্ষ ওয়াই অক্ষ চিন্তা করে নিবা, যেখানে ধরলে তোমার সুবিধা। কারণ আমার দরকার হচ্ছে এই এতটুকুর উচ্চতা, তো এতটুকুর উচ্চতা সারা জীবন 10 মিটারই থাকবে। তুমি এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ চিন্তা করো, কেউ যদি এটা এক্স অক্ষ এখানে ওয়াই অক্ষ চিন্তা করে, ডাজেন্ট ম্যাটার, এটার উচ্চতা অলওয়েজ সেমই আসবে। বাট আমরা সবসময় মিডিল পয়েন্টে মূলবিন্দু ধরে অনুভূমিক বরাবর এক্স অক্ষ আর উলম্ব বরাবর ওয়াই অক্ষ বিবেচনা করে চিন্তা করবো, জিনিসটা ইজি হবে। বলো এই ম্যাথটা কে কে বুঝছো? প্রথমে আমরা বুঝতে পারছি যে এই পরাবৃত্তের শীর্ষবিন্দু 0,18 এবং সে হা করছে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে। তারপর সে 12,0 এই বিন্দুগামী, এটা বসায় দিলে এ পেয়ে গেছি, তার মানে পরাবৃত্তের সমীকরণ পেয়ে গেছি। তারপর আমার এইচ এর ভ্যালু দরকার, তার মানে পরাবৃত্তটা 8,8 বিন্দু দিয়ে যায়, বসায় দিলেই কাজ শেষ। বলো কয়জন বুঝতে পারছো? কয়জন বুঝতে পেরেছো? এখন সেম একটা ম্যাথ, হুবহু সেম, এটা হাউস ওয়াইফ দিলে কয়জন পারবা? প্রশ্নটা পড়ো, সেম কয়জন পারবা বলো? আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি। এটার অ্যান্সার হবে 8.4 মিটার। আগে প্রশ্নটা পড়ো, পড়ে বলো কে কে পারবা। উত্তর আসবে 8.4 মিটার। দেখো একটি পরাবৃত্তাকার খিলানের উচ্চতা দেওয়া আছে, তার প্রান্তদ্বয়ের আনুভূমিক দূরত্ব মানে প্রস্থ, একই কথা। দুইটা প্রান্তের আনুভূমিক দূরত্ব, এটাকে এইভাবেও বলতে পারে অথবা প্রস্থও বলতে পারে। ধর একটা রাস্তার প্রস্থ মানে কি? রাস্তার এই পাশ থেকে ওই পাশে দূরত্বই তো প্রস্থ। তোমাকে বলছে প্রান্তদ্বয়ের সংযোগ রেখাংশের, এই যে আবার সেম একই প্রশ্ন, মধ্যবিন্দু হতে 6 মিটার ধরে উচ্চতা। তা আমি ধরে নিচ্ছি এটা সবাই পারবা। হ্যাঁ, ওকে ফাইন, ঠিক আছে, খুবই ইজি প্রবলেম। হ্যাঁ, খুবই ইজি জিনিস। এইবার এই যে এই ম্যাথটা দেখো, বুয়েট 22-23 রিটেনে আসছিল এক লাইনের ম্যাথ, জাস্ট এক লাইন। প্রশ্নটা তোলো, সবাই প্রশ্ন তুলে ডান কমেন্ট করো। একটি পরাবৃত্তাকার ডিশ, তোমরা কি ওই যে ডিশের লাইন দেখছো? সবার বাসায় কি ওই যে ডিশের লাইন আছে না, আকাশ, এখন তো আকাশ অনেক বেশি প্রচলিত। এটার যে বাটিটা, এটা দেখতে পরাবৃত্তাকার, খেয়াল করছো কখনো? আগের স্লাইডটা প্লিজ দেখান। হ্যাঁ দেখো, প্রশ্নটা পরে তুইলো, ক্লাস শেষ হওয়ার পরে প্রশ্ন তো ক্লাসের লেকচার স্লাইডে থাকবেই, ক্লাস শেষ হওয়ার পরে প্রশ্ন উঠায়ো, ঠিক আছে? ওকে, উত্তরটা খালি লিখে রাখো। এটা দেখো একটি পরাবৃত্তাকার ডিশ, এটার ব্যাস হচ্ছে 6 ফুট, গভীরতা 2.4 ফুট। রিসিভার ফোকাসে রাখলে শীর্ষ হতে এর দূরত্ব কত? প্রশ্নটা তোলো, প্রশ্ন তুলে ডান কমেন্ট করো।
হ্যাঁ হ্যাঁ স্লাইড দিয়ে দেবো, এই স্লাইড তো ক্লাস শেষে দিয়ে দিই, এটা কি আবার বলা লাগে? ক্লাস যে স্লাইড শেষে মানে সরি স্লাইড তো ক্লাস শেষে এমনিই দিয়ে দিব, এটা তোমার চাওয়া লাগবে কেন? কেন চাইতেছো? এমনি তো দিয়ে দিব, দেরি হয় না তো, দিয়ে দেই না? হ্যাঁ দেখো, ওকে একটা পরাবৃত্তাকার ডিশ, ধরো এই যে একটা পরাবৃত্তাকার ডিশ, এই যে চিনতে পারতেছো? এরকম থাকে, এই যে এরকম, এখানে এরকম আঁকার দরকার নাই, খালি এরকমই আঁকা রেখে দিই। দেখো ওয়েট, এই পরাবৃত্তাকার ডিশ এর ব্যাস হচ্ছে 6 ফুট। দাঁড়াও আগে আমি এক অক্ষ অক্ষ চিন্তা করে নিই। দেখো এই যে এক অক্ষ, ধরো এই যে এটা মাটি, ধরো মাটির মধ্যে রাখা আছে, হ্যাঁ, এক অক্ষ, আর এই যে ওয়াই অক্ষ, একদম ঠিক মিডিল পয়েন্টে মানে শীর্ষবিন্দু যেখানে হবে সেখানে এক অক্ষ এবং ওয়াই অক্ষ চিন্তা করবা, তাহলে ক্যালকুলেশনটা অনেক সহজ হবে, ক্যালকুলেশনটা অনেক সহজ হয়ে যাবে। দেখো এই যে, দেখো এটা ধরো ডিশের শীর্ষবিন্দু, মূল বিন্দু, ধরো এক অক্ষ ওয়াই অক্ষ। ওকে দেখো এই যে ডিশটা, এই ডিশটার ব্যাস হচ্ছে 6 ফুট, ব্যাস মানে প্রস্থ, এই যে ব্যাস, ডিশের ব্যাস মানে যে এতটুকু, এতটুকু 6 ফুট। কত? শোনো, এটাকে প্রস্থ বলতে পারে, ব্যাস বলতে পারে, বা উন্মুক্ত অংশের দৈর্ঘ্য মানে খোলা, এটা তো ডিশটা তো উপরের দিকে খোলা, তোমাকে বলতে পারে প্রস্থ বা ব্যাস বা উন্মুক্ত অংশের দৈর্ঘ্য, এরকম বলতে পারে। আচ্ছা, এই পুরাটা হচ্ছে 6 ফুট। তাহলে কে কে আমার সাথে এগ্রি করো যে এই যে শীর্ষবিন্দু, এখানে অক্ষরেখা হবে ওয়াই অক্ষ, তাহলে এই দিকে হবে 3 ফুট, এই দিকে 3 ফুট। ভাই অক্ষরেখার সাপেক্ষে ধরো এখানে অক্ষরেখাটা ওয়াই অক্ষ, অক্ষরেখার সাপেক্ষে পরাবৃত্তটা তো প্রতিসম, তাহলে এই পাশে যত এই পাশে তত হবে। তাইলে আগে বলো আমার সাথে কে কে একমত যে এইটা হবে 3 ফুট, এইটা হবে 3 ফুট, এবং গভীরতা 2.4 ফুট। গভীরতা মানে কি? গভীরতা মানে হচ্ছে এই যে এখান থেকে, এই যে এখান থেকে এই পর্যন্ত শীর্ষবিন্দু পর্যন্ত, এই দেখো এই যে যেই পর্যন্ত ডিশটা আছে এখান থেকে, মনে করো যে এই যে এটা হচ্ছে ডিশের সাপেক্ষে আনুভূমিক লাইন, এই ডিশের সাপেক্ষে এটা হচ্ছে আনুভূমিক তল, তার থেকে এই যে গভীরতা, এই যে এটা কত, এখান থেকে এই পর্যন্ত এটা কত, 2.4 ফুট। আচ্ছা, ফুট মুইসা দিই, শুধু 3 থাকুক। আচ্ছা এবার আমাকে তোমরা বলবা, এটা তো মূল বিন্দু আমাদের চিত্র সাপেক্ষে, এক অক্ষ ওয়াই অক্ষের সাপেক্ষে এটা মূল বিন্দু, তাহলে আমাকে বলো এই বিন্দুর স্থানাঙ্ক কত আর এই বিন্দুর স্থানাঙ্ক কত, বাকি আলাপ পরে। বলো এই বিন্দুর স্থানাঙ্ক কত? ভুজ 3, কোটি 2.5, 3,2.5, কয়জন বুঝছো বলো? একক হচ্ছে ফুট। এখানে ভুজ -3, 100 ঋণাত্মক দিকে, এই সরি 5 না তো 2.4, 5 না 2.4, তো 3,2.4, আর এটা -3,2.4। বলো -3,2.4, এই যে এটা ভুজ পজিটিভ, এই যে ভুজ হচ্ছে 3 আর কোটি হচ্ছে 2.4। এতটুকু বোঝা গেছে, খুব ইজি জিনিস। এইবার তোমাকে বলছে যে এই যে রিসিভার, এই ডিশের লাইনে একটা রিসিভার থাকে, রিসিভার ফোকাসে রাখলে, রিসিভারটা যদি ফোকাসে থাকে তাহলে শীর্ষ হতে ফোকাসের দূরত্ব কত? ধরো এই যে শীর্ষ, আর ফোকাস কোথায় আছে? ধরো এখানে, পরাবৃত্ত যেদিকে হা করে সেদিকে তো ফোকাস থাকে। ধরো এই যে ফোকাস, এটা ধরো এস, ফোকাসকে আমরা এস দিয়ে প্রকাশ করি। তো তোমাকে বলছে শীর্ষ থেকে ফোকাসের দূরত্ব। এবার আমাকে তোমরা বলো, শীর্ষ থেকে ফোকাসের দূরত্বকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ছোট হাতের কি ধরি বলো? শীর্ষ থেকে ফোকাসের দূরত্ব চাইছে ছোট হাতের এ, শীর্ষ থেকে ফোকাসের দূরত্ব ছোট হাতের এ, তার মানে আমার কাছে চাওয়া হয়েছে শীর্ষ থেকে ফোকাসের দূরত্ব ছোট হাতের এ এর মান। এইবার আমাকে তোমরা বলো, এইটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ, তার মানে শীর্ষ মূল বিন্দুতে পরাবৃত্তটা হা করছে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, সমীকরণ কি হবে? সমীকরণ কি হবে? x² = 4ay। এটা তো আমরা সবাই জানি, শীর্ষবিন্দু মূল বিন্দুতে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে হা করছে, তাহলে x² = 4ay, যা এই বিন্দুগামী অথবা এই বিন্দুগামী, যে কোনো একটা বিন্দু বসালেই হবে, ম্যাথ শেষ। যা যা লেখা লাগবে না, জাস্ট আমরা বসাই দিই, যা 3,2.4 এই বিন্দুগামী। ভাই এটা দিয়ে সিদ্ধ করে দিলেই ম্যাথ শেষ। এক্স এর জায়গায় বসবে 3, 4 ইন্টু এ ইন্টু তুমি
3,2.4 এই বিন্দু দিয়েও সিদ্ধ করতে পারো, কারণ পরাবৃত্তটা এই বিন্দু দিয়েও যায়, অথবা -3,2.4 এই বিন্দু দিয়েও সিদ্ধ করতে পারো। ওয়াই এর জায়গায় 2.4। এই বলো এর মান কত আসে? এরকম সহজ ম্যাথ আরও আছে, বলো এটা অ্যান্সার কত? এরকম সহজ ম্যাথ আরও কিছু আছে? 9 ডিভাইড বাই 4 ইন্টু 2.4, 15/16 দশমিকে কত? আচ্ছা 15/16 লিখে রাখি। একক কি? একক হচ্ছে ফুট। এই ম্যাথটা কয়জন বুঝছো বলো? দেখো এই যে বুয়েটা কিন্তু এরকম চমৎকার চমৎকার কিছু ম্যাথ চলে আসে। কেউ যদি খালি চিত্রটা ঠিক মতো আগাইতে পারে, এক লাইনের ম্যাথ, চিত্রটা ঠিক মতো আগাইতে পারলে এক লাইনের ম্যাথ 10-এ 10। এই বুঝছো নাকি? একটু ভালো মতো দেখো। ধরো এটা হচ্ছে কি? এটা হচ্ছে শীর্ষবিন্দু আমাদের চিত্র অনুযায়ী। আমরা সবসময় অনুভূমিক বরাবর এক অক্ষ এবং ঠিক মিডিল পয়েন্ট বরাবর, মানে এরকম চিত্র যখন আঁকাবো, ধরো এই যে এই টাইপের ম্যাথ অথবা এই টাইপের ম্যাথ, যেরকমই যখনই আঁকাবো শীর্ষটা ঠিক মিডিল পয়েন্টে, মানে ওয়াই অক্ষটা ঠিক মাঝখান বরাবর নিব। ওকে, ঠিক আছে, ভেরি গুড। চলো এরপরে আরেকটা ম্যাথ, সবাই এই প্রশ্নটা তোলো, একই টাইপের। আচ্ছা এই ম্যাথটা দেখি তো, 2 মিনিট না 1.5 মিনিট, দেখি কয়জন পারে। 1.5 মিনিটে যারা যারা পারবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। দেখি দেখি একটু ট্রাই করি। এই কেউ যদি আগে করে থাকো তাইলে তুমি ডিসকোয়ালি। এই ম্যাথটা আগে কখনো করো নাই এরকম যারা আসো, একটু চিন্তা করো তো, একটু ট্রাই করো তো, পারো কিনা। আগের ম্যাথটা ভালো মতো বুঝলে এটা পারা উচিত, এবং এটা 30 সেকেন্ড লাগবে না পারলে। আগের ম্যাথটা ভালো মতো বুঝে থাকলে, আচ্ছা আরো 30 সেকেন্ড বাড়াই দিব নে। বইয়েই তো অ্যান্সার দেওয়া আছে, বই দেখে অ্যান্সার লিখে দিলে হবে? নিজেকে নিজে যাচাই করো। এটা কাতাবুদ্দিন স্যারের বইয়ের ম্যাথ, এখন তুমি যদি বই দেখে অ্যান্সার বলে ফেলো তাইলে তো হইলো না, তাহলে তো হইলো না। নিজে করে নিজেকে যাচাই করে যদি সঠিক মিলাইতে পারো তাইলে তোমাকে অ্যাপ্রিসিয়েট করব, নাইলে তো অ্যাপ্রিসিয়েট করব না, নইলে তো অ্যাপ্রিসিয়েট করব না। হ্যাঁ, ওকে। এই টাইপের প্রশ্ন যে কোনো বছর বুয়েট ভর্তি পরীক্ষায় আবার চলে আসতে পারে। 22-23 একবার আসছে, তোমাদের 12 চলে আসতে পারে। ইনফ্যাক্ট এই যে 24 ব্যাচের পরীক্ষা কয়েকদিন পরে, ওদেরও চলে আসতে পারে। বই না দেখে করে অ্যান্সার বলো। সবাই খালি বলতেছে বইয়ের অ্যান্সার তো আসেই। তোমরা তো ভালো মানুষ, তোমরা কি এই চুরি করে অ্যান্সার বলবা না? হ্যাঁ করো, আরো 30 সেকেন্ড দিলাম, করো। কে কে পারছো? আচ্ছা আমি একটু ট্রাই করি। একজন প্রকৌশলী প্যারাবোলিক মানে পরাবৃত্তাকার, পরাবৃত্তের ইংরেজি হচ্ছে প্যারাবোলা। প্যারাবোলিক ক্রস সেকশন মানে একটা পরাবৃত্তাকার ক্রস সেকশন সহ একটি স্যাটেলাইট ডিশ ডিজাইন করেন। ওই যে মানে একটা পরাবৃত্তাকার স্যাটেলাইট ডিশ, আগের ম্যাথটাই সেম। ডিশটি খোলার দিকে 5 মিটার চওড়া। দাঁড়াও, এই যে ধরো এই যে একটা পরাবৃত্তাকার ডিশ, খোলার দিকে 5 মিটার চওড়া মানে কি? এই যে এতটুকু 5 মিটার। এই কথা কি বুঝতেছো? দাঁড়াও আগে আমি x অক্ষ y অক্ষ আঁকে নিই। এই যে x অক্ষ, একদম মূল বিন্দুতে শীর্ষটা বানাবো। এই যে y অক্ষ, দেখো এই যে x অক্ষ, এই যে y অক্ষ, এই যে মূল বিন্দু। বলছে এই যে পরাবৃত্তাকার ডিশটা তার খোলার দিকে 5 মিটার চওড়া, মানে এই যে খোলার দিকে এখান থেকে এই পর্যন্ত সে খোলা পুরাটা হচ্ছে 5 মিটার। তাইলে এই দিকে এতটুকু হবে 2.5, এতটুকু হবে 2.5, এবং বলছে ফোকাসটি শীর্ষবিন্দু থেকে 1.2 মিটার দূরে। তার মানে এই যে শীর্ষবিন্দু এবং এই যে ধরো ফোকাস, শীর্ষবিন্দু এবং ফোকাসের দূরত্ব এখানে দেওয়া আছে। আগের মেতে এইটা বের করতে বলছিল, এখানে এটা দেওয়া আছে যে এই যে শীর্ষবিন্দু এবং এই যে ফোকাস, তুমি ফোকাসকে এস দিয়ে ডিনোট করতে পারো। শীর্ষবিন্দু এবং ফোকাসের দূরত্ব দেওয়া আছে 1.2 মিটার। তোমাকে বলছে শীর্ষবিন্দুতে স্যাটেলাইট ডিশের গভীরতা কত। এই যে শীর্ষবিন্দুতে গভীরতা মানে হচ্ছে এই যে যেই উন্মুক্ত মুখটা আছে বা তার যেখানে মুখ, সেটা কি তার একটা অনুভূমিক তল, এখান থেকে নিচের দিকে শীর্ষ পর্যন্ত পুরোটাই গভীরতা। শোনো তুমি বাংলা ভাষায় চিন্তা করো, ধরো এটা একটা ওই যে বালতি বা এটাকে কি জানি বলে, কড়াই। ধরো এটা একটা কড়াই বা বালতি বা ওই যে কি জানি বলে এলাকায়, সইরা বলে, আমাদের এলাকায় বলে সইরা, তোমাদের এলাকায় কি বলে? ওই যে বড় বাটির মতো, যে ধরো এরকম বড় একটা বাটি। তো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই বাটির গভীরতা কত, তুমি কি বলবা? এই যে
এখান থেকে একদম সর্বনিম্ন কথা না, তার মানে এখানে তোমার কাছে চাওয়া হয়েছে এই যে এখান থেকে এই পর্যন্ত এই ডিস্টেন্সটা ধরলাম এটা এইচ। প্রশ্নটা কে কে বুঝছো? প্রশ্নে কি চাওয়া হয়েছে এটা কে কে বুঝছো? তোমার কাছে চাওয়া হয়েছে এইচ এর ভ্যালু, এইচ এর ভ্যালু চাওয়া হয়েছে। এখন তোমরা আমাকে বলবা যে কোনো একটা বিন্দু লাগবে, এই বিন্দুটা অথবা এই বিন্দুটা, এই দুইটার যে কোনো একটা বের করলেই হবে। আমাকে বলো এই বিন্দুর স্থানাঙ্ক কত? ভাই এই বিন্দুর ভুজ হচ্ছে 2.5। এই দেখো মনে মনে চিন্তা করো, এই যে ভুজ কোটি, ভুজ হচ্ছে 2.5 আর কোটি হচ্ছে এইচ। আমার সাথে কি তোমরা একমত? 2.5, এইচ। এই যে দেখো, ধরো এই বিন্দুর ভুজ কতটুকু, এখানে মনে মনে লম্ব আঁকো, মনে মনে এতটুকু ভুজ এতটুকু কোটি। তো দেখো ভুজ হচ্ছে 2.5 এতটুকুর সমান, আর কোটি হচ্ছে এইচ এর সমান। বুঝছো? ভুজ হচ্ছে 2.5 এর সমান আর কোটি হচ্ছে এইচ এর সমান। এইবার আমাকে তোমরা বলো এই পরাবৃত্তের সমীকরণ কি? এটাও শীর্ষবিন্দু মূল বিন্দুতে এবং হা করছে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, তাহলে এক্স স্কয়ার সমান 4 ইন্টু এ ইন্টু ওয়াই। এখানে এ এর মান দেওয়া আছে 1.2। দেখো 4ay, এক্স স্কয়ার সমান 4ay। এ এর মানে যে এটাই কিন্তু এ এর মান, আমি নিচে লিখে রাখি তোমার বোঝার সুবিধার্থে। এখানে এ এর মানই কিন্তু 1.2। তাইলে এটা কোন বিন্দুগামী? 2.5, এই বিন্দুগামী 2.5, দেখো ভাই আমার দরকার হচ্ছে এইচ এর ভ্যালু। তাহলে এই পরাবৃত্তটা 2.5, এই বিন্দু দিয়ে যায়, সিদ্ধ করে বলো কত আসে। এক্স এর জায়গায় বসাও 2.5, কত সহজ মেথ, 4 ইন্টু 1.8 মানে 4.8, সরি 4 ইন্টু 1.2 4.8 ইন্টু ওয়াই এর জায়গায় বসবে এইচ, ওয়াই এর জায়গায় এইচ। তাহলে এইচ সমান ক্যালকুলেটরটা কই, 2.5 স্কয়ার ডিভাইড বাই 4.8, 1.302, 1.3 লিখে রাখলেই চলবে। বলো কয়জন বুঝছো? সুন্দর না? শেষ পরাবৃত্ত, পড়া শেষ। পরাবৃত্ত কার কার ভালো লাগছে বলো? পরাবৃত্তের ম্যাথ শেষ। একটা টাইপ আছে, এটা এক্সট্রা আলাদা টাইপ, ওটা একাডেমিকে জীবনে আইব না ওটা, বাট এই টাইপের ম্যাথ কিন্তু আসলে একাডেমিকেও আসতে পারে না বলো। আচ্ছা এখন আমাকে তোমরা বলো, কোনো একজন স্যার যদি কলেজে পরাবৃত্তের উপর একটা সুন্দর সৃজনশীল প্রশ্ন করতে চান, এই ধরনের প্রশ্ন করা উচিত না? তোমরাই বলো। যদিও আসলে কলেজে বা এইচএসসি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন হয় না, এই ধরনের সৃজনশীল প্রশ্ন মানে এইটাই তো প্রকৃতপক্ষে সৃজনশীল প্রশ্ন না? সৃজনশীলতা যদি তোমার যাচাই করা লাগে তাহলে তো এরকম প্রশ্ন দিয়েই যাচাই করা উচিত। বাট আসলে তো আমাদের বইগুলোতে সৃজনশীল প্রশ্নগুলো এইভাবে করে না সুন্দর মতো করে। বাট এরকম প্রশ্ন কিন্তু যে কোনো বছর যে কোনো পরীক্ষায়, বুয়েটে বলো বা ইঞ্জিনিয়ারিংয়ে বলো বা কলেজের সৃজনশীল পরীক্ষাতেও কিন্তু আসলে আসার মতো যোগ্যতা সম্পন্ন প্রশ্ন এটা। আচ্ছা ঠিক আছে, এইবার চলো আমরা নতুন লাস্ট পরাবৃত্তের লাস্ট এই কনসেপ্টটা শিখবো। এই কনসেপ্টটা থেকে বুয়েটে একবার একটা ম্যাথ আসছিল, এই কনসেপ্টটা থেকে একাডেমিকে কোনো ম্যাথ আসবে না, বাট এটা বুয়েট ভর্তি পরীক্ষায় একবার আসছিল 2002 সালে। তো পরবর্তীতেও যদি কোনো দিন চলে আসে এই জন্য আমরা শিখে রাখবো। একটু লিখে ফেলো, যা লিখা আছে এই লাইনটা লিখো, লিখে আমাকে একটু ডান কমেন্ট করো। এখানে যে লাইনটা লিখা আছে আগে লিখো, লিখে ডান কমেন্ট করো। এখানে যে লাইনটা লিখা আছে, যে লাইনটা লিখা আছে এই লাইনটা লিখে ডান কমেন্ট করো, তারপরে আমি বুঝাইতেছি। দেখো এই বক্ররেখাটি y = x এই রেখার সাপেক্ষে প্রতিসম এবং এটা x অক্ষকে a,0 এবং y অক্ষকে 0,a এই বিন্দুতে স্পর্শ করে। দেখো √x + √y = √a। এই বক্ররেখাটা y = x এই রেখার সাপেক্ষে প্রতিসম। তোমরা কি জানো এই রেখাটা কেমন রেখা বলো? যারা সরল রেখা অধ্যায় পড়ছো আমাকে তোমরা বলো y = x এটা কেমন সরল রেখা? y = x এটা মূল বিন্দুগামী রেখা যার ঢাল হচ্ছে 1, ঢাল 1 মানে x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে, y অক্ষের সাথেও 45 ডিগ্রি কোণ তৈরি করে। ধরো এই যে এই রেখাটা হচ্ছে y = x, এই রেখাটা হচ্ছে y = x রেখা, y = x রেখা।
তোমাকে বলছে এই বক্ররেখাটি y = x রেখার সাপেক্ষে প্রতিসম এবং x অক্ষকে a, 0, ধরো এই যে x অক্ষকে a, 0, ধরো এটা x অক্ষকে a, 0 এবং y অক্ষকে 0, a এই বিন্দুতে স্পর্শ করে 0, a। আচ্ছা তোমরা আমাকে বলো তো এই বক্ররেখাটার আকৃতি কেমন হবে? আমরা যেহেতু পড়তেছি পরাবৃত্ত, শোনো, আমরা যেহেতু পরাবৃত্ত পড়তেছি, তাহলে এই বক্ররেখাটার আকৃতি কি হবে? এটা তো ক্লাস দেখেও বুঝে ফেলা যায় যে পরাবৃত্ত অধ্যায়ে যেহেতু পড়াচ্ছেন, তাহলে এটার আকৃতি হবে পরাবৃত্তাকার। অতটুকু তো আগেই বুঝে ফেলা যায় চিত্র দেখার আগে। তো খেয়াল করে দেখো, এটা হচ্ছে এমন একটা স্পেশাল পরাবৃত্ত x + √y = √a। এই পরাবৃত্তটা এই যে y = x এই রেখার সাপেক্ষে প্রতিসম, এই রেখার সাপেক্ষে প্রতিসম, এবং এটা x অক্ষকে স্পর্শ করে a, 0 বিন্দুতে, y অক্ষকে স্পর্শ করে 0, a বিন্দুতে। তো আমি যদি এটার চিত্রটা আঁকাই, এই পরাবৃত্তটার চিত্রটা যদি আঁকাই এইরকম হবে, এই যে, এই দেখো, এই যে, বুঝতে পেরেছো? এখন আমাকে তোমরা বলো, কোন একটা পরাবৃত্ত যেই রেখার সাপেক্ষে প্রতিসম, তাকেই আমরা ওই পরাবৃত্তের অক্ষরেখা বলি না? বলো। যেমন y² = 4x, এই পরাবৃত্তের অক্ষরেখা x অক্ষ। কারণ কি? কারণ ওই পরাবৃত্তটা x অক্ষের সাপেক্ষে প্রতিসম, মানে উপরে নিচে সেম। আবার x² = 4y, এই পরাবৃত্তটা y অক্ষের সাপেক্ষে প্রতিসম, কারণ তার অক্ষরেখা y অক্ষ। তাহলে আমি যদি জিজ্ঞেস করি এই পরাবৃত্তের অক্ষরেখা কোনটা, y = x, তোমরা কি বুঝছো? কোনো একটা পরাবৃত্ত যেই রেখার সাপেক্ষে প্রতিসম, সেই রেখাটাই হচ্ছে তার অক্ষরেখা। তার মানে এই পরাবৃত্তের অক্ষরেখা হচ্ছে এইটা। এটা কি রেখা? অক্ষরেখা। তোমরা কি কথা বুঝতেছো? কোনো একটা পরাবৃত্ত শুধুমাত্র তার অক্ষরেখার সাপেক্ষেই প্রতিসম হয়, অন্য কোনো রেখার সাপেক্ষে প্রতিসম হয় না। তো এই জিনিসটা জেনে রাখলাম। এখন ধরো পরীক্ষায় এরকম একটা ম্যাথ আসলো, ওয়েট, √x + √y = 1, 1 মানে তো √1ও লেখা যায়। তোমাকে জিজ্ঞেস করলো যে এই পরাবৃত্তটার অক্ষরেখা কি, কি বলবা? এখানে এ, শোনো, এখানে এ মানে তো ধ্রুবক, এর জায়গায় 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে। তো যদি এখানে 1 থাকে, তোমাকে যদি জিজ্ঞেস করে এই পরাবৃত্তের অক্ষরেখা কি, অক্ষরেখা y = x, অক্ষরেখা y = x। তোমাকে যদি জিজ্ঞেস করে এই পরাবৃত্তটা x অক্ষকে কোন বিন্দুতে স্পর্শ করে, উত্তর হচ্ছে a, 0, মানে 1, 0, এর জায়গায় বসবে 1। y অক্ষকে কোন বিন্দুতে স্পর্শ করে, উত্তর হবে 0, a, মানে এর জায়গায় বসবে 1। কে কে বুঝছো? এই যে সমীকরণটা একটু ভালো মতো দেখো, এখান থেকে একটা ম্যাথই এখনো পর্যন্ত আসছিল, √x + √y = √a। এখানে a এর জায়গায় যে কোনো ধ্রুবক থাকতে পারে। এই ফরম্যাটটা যদি থাকে, তাইলে তার অক্ষরেখা হবে y = x, এই রেখাটা হবে অক্ষরেখা, এবং x অক্ষকে স্পর্শ করবে a, 0, মানে 1, 0 বিন্দুতে, y অক্ষকে স্পর্শ করবে 0, a, মানে 0, 1 বিন্দুতে। আচ্ছা ঠিক আছে, অতটুকু জানা থাকলেই এনাফ, অতটুকু জানা থাকলেই এনাফ, আপাতত আর কিছু লাগবে না। এইবার এই যে প্রশ্নটা দেখো, √x + √y = √a, দুবার বর্গ করে, দুবার মানে দুইবার বর্গ করে কৌণিকটি শনাক্ত করো। তার মানে এটা পরাবৃত্ত, উপবৃত্ত নাকি অধিবৃত্ত, এটা শনাক্ত করা লাগবে। তো এটা শনাক্ত করার জন্য পরাবৃত্ত, উপবৃত্ত বা অধিবৃত্ত যেটাই হোক না কেন, সেটা কি হইতে হবে? দুই চলকের দ্বিঘাত সমীকরণ। মাঝে মধ্যে একটা চলকের উপরে দ্বিঘাত থাকতে পারে, আরেকটা একঘাত হইতে পারে, কোনো সমস্যা নেই। বাট আমাদের তো জেনারেল ফরম্যাট মনে আছে, হুই যে ax², একদম প্রথম ক্লাসে পড়ছিলাম যে দুই চলকের আদর্শ দ্বিঘাত সমীকরণ কেমন হয় দেখতে, ax² + by² + 2hxy + 2gx + 2fy + c = 0। তো আগে এইটাকে দুইবার বর্গ করে ওই ফরম্যাট বানাইতে হবে। মনে করো এই ম্যাথটা যদি এই কথার উল্লেখ করা না থাকতো, যে দুইবার বর্গ করে এই কথার উল্লেখ করা না থাকতো, অনেকেই তো মুখস্থ বলে দিত যে এটা কি পরাবৃত্ত। মুখস্থ আমরা যেহেতু একটু আগে শিখে ফেললাম যে এটা পরাবৃত্তাকার, তো কেউ যাতে মুখস্থ বলতে না পারে সেই জন্য এই কথাটা উল্লেখ করে দিছে যে আগে দুইবার বর্গ করো, তারপর এটাকে পরাবৃত্তের আকৃতিতে নেও বা কৌণিকের জেনারেল ফরম্যাটে নেও, তারপর সেখান থেকে ওই যে পরাবৃত্ত কখন হয় মনে আছে, ab - h² = 0। কার কার মনে আছে? ab - h² = 0 হইলে তখন সেটা পরাবৃত্ত হয়, আদারওয়াইজ <0 হয়ে গেলে হয়ে যাবে, মানে <0 হলে উপবৃত্ত, <0 হলে অধিবৃত্ত হবে। মনে আছে? আচ্ছা ঠিক আছে।
এইবার দেখো, তারপরে চাইছে অক্ষের সমীকরণ, শীর্ষবিন্দু, স্থানাঙ্ক, অক্ষদ্বয়ের স্পর্শবিন্দু, ওগুলা পরে। ওকে ফাইন। এবার আগে দেখো, এটাকে দুইবার বর্গ করতে হবে। এবার খেয়াল করে দেখো, তোমরা যে 9-10-এ থাকতে এরকম রুট ওভারের মেথ বর্গ করে সমাধান করতাম, মনে আছে? আমার টার্গেট হচ্ছে রুট ওভারকে সরানো, আমার টার্গেট রুট ওভারকে এলিমিনেট করা। তো এখানে এক্স একটা চলক, ওয়াই একটা চলক, এক্স এর উপরে রুট আছে, ওয়াই এর উপরে রুট আছে, আমরা দুইটাকে কি এক পাশে রেখে স্কোয়ার করে দিব নাকি পক্ষান্তর করে নিব বলো? আমরা কি এক পাশে রেখে স্কোয়ার করে দিব? না, দুইটা চলক, এই দুইটা চলককে এক পাশে রেখে স্কোয়ার করব না, তাহলে এই দুইটা গুণ হয়ে যাবে। এর চাইতে সহজ হবে কি, দুইটাকে দুই পাশে নিয়ে তারপরে স্কোয়ার করলে। দুইটা চলককে দুই পাশে নিয়ে, তোরা একটা রুট এক্স একটা রুট এ মাইনাস রুট ওয়াই, দুইটা চলককে দুই পাশে নিয়ে এরপরে উভয় পক্ষকে স্কোয়ার করো। এতে করে কি লাভ হবে? দুইটা চলক একসাথে গুণ আকারে আসবে না, ক্যালকুলেশনটা সহজ হবে। ওকে দেখো, এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab 2 ইন্টু রুট এ রুট ওয়াই প্লাস বি স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে শুধু ওয়াই। দেখো এই যে এখানে যে এই দুইটা গুণ আকারে আসছে, এই দুইটার মধ্যে কিন্তু রুট ওভার অফ এ এটা হচ্ছে ধ্রুবক, রুট ওভার অফ এ কি ধ্রুবক, আর এই যে রুট ওভার অফ ওয়াই এইটা হচ্ছে শুধুমাত্র চলক। এখানে রুট ওভার অফ এখানে রুট ওভার অফ এ হচ্ছে ধ্রুবক, মানে শুধু একটাই চলক আছে। কিন্তু তুমি যদি এই রুট এক্স রুট ওয়াই দুইটাকে এক পাশে রেখে স্কোয়ার করে দিতা, তাহলে কিন্তু দুইটা একসাথে গুণ হয়ে যেত। আচ্ছা দেখো, একবার স্কোয়ার করা শেষ, প্রশ্নে বলেই দিছে দুইবার বর্গ করতে হবে। তো এইবার কি করবো দেখো, এইবার এখানে এক্স স্কোয়ার করতে আসছে, ধুর, এখানে স্কোয়ার করতে আসছে, রুট ওভার অফ এক্স কে স্কোয়ার করলে হবে শুধু এক্স, রুট ওভার অফ এক্স স্কোয়ার করলে হবে শুধু এ ধরতে। আচ্ছা এইবার যেটা করবা, আরেকবার দ্বিতীয়বার স্কোয়ার করতে হবে। এবার কি করব, রুট ওভার সম্মিলিত পদগুলোকে এক পাশে রাখবো, বাকি সব কিছুকে আরেক পাশে নিয়ে যাবো। দেখো যাদের উপরে রুট ওভার নাই তাদেরকে এক পাশে নিয়ে এসে পড়ো, এক্স মাইনাস এ মাইনাস ওয়াই, আর যার উপরে রুট ওভার আছে এই যে এটাকে আরেক পাশে রাখো। এবার উভয় পক্ষকে স্কোয়ার করে দাও। দেখো দ্বিতীয়বার স্কোয়ার করার আগে যাদের উপরে রুট ওভার নাই, রুট ওভার ছাড়া গুলাকে এক পাশে করবো, রুট ওভার সহটাকে আরেক পাশে করে এইবার উভয় পক্ষকে স্কোয়ার করে দেবো। এইবার এখানে সূত্র ভাঙবো। এই তোমাদের কি সূত্র মনে আছে? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, বলো এই সূত্র কার কার মনে আছে? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্র কার কার মনে আছে দেখো? তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ কে স্কোয়ার করলে প্লাস মাইনাস ওয়াই কে স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, প্লাস 2ab প্লাস 2 ইন্টু এক্স ইন্টু মাইনাস এ প্লাস এ মাইনাস এ মাইনাস 2ax বা 2x এ যেটাই বলো না কেন, এটাকে আগে লিখি। তারপরে প্লাস 2ab এর জায়গায় প্লাস 2bc 2ab 2bc, এইটা আর এইটা গুণ মাইনাসে মাইনাসে প্লাস 2ay মাইনাসে প্লাস 2ay, তারপরে প্লাস 2ca, সি এর জায়গায় আছে মাইনাস ওয়াই, এর জায়গায় আছে এক্স, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2xy। এটা কয়জন বুঝছো এই গুণটা বলো? এই গুণটা কে কে বুঝছো? আর এখানে স্কোয়ার করলে -2 হয়ে যাবে +4, আর এটাকে স্কোয়ার করলে রুট ওভার চলে যাবে। দেখো দেখো আমি আবার বোঝাচ্ছি, এক্স কে মনে মনে ধরো এ, মাইনাস এ কে ধরো বি, মাইনাস ওয়াই কে ধরো সি, তাহলে স্কোয়ার করলে তো সব প্লাস হয়ে যাবে। প্লাস ওই দেখো প্লাস 2ab 2 ইন্টু এইটার সাথে এইটা গুণ, তাহলে প্লাসে মাইনাসে -2ax, তারপর 2 ইন্টু বিসি, তাহলে মাইনাসে মাইনাসে +2ay, তারপর প্লাস 2ca 2 ইন্টু মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাসে মাইনাসে -2xy। এই গুণটা বুঝছো তোমরা? মানে গুণ বলতে কি এটা স্কোয়ার করছে। এবার দেখো কাটাকাটি করি। ওকে কি কি আছে? এক্স স্কোয়ার -2xy, এটাকে আগে লিখি, সাজায় লিখি, -2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। দেখো এই যে এক্স স্কোয়ার, এই যে -2xy, এই যে প্লাস ওয়াই স্কোয়ার, এটা সূত্র পড়বে, এই জন্য এইভাবে লিখছি। তারপরে -2x প্লাস 2ay, এই ওয়েট এখানে 2ay, এখানে 2ay কাটাকাটি যাবে তো, এখানে 2ay, এখানে 4ay কাটাকাটি গিয়ে এইদিকে আসবে -2ay, আর বাকি থাকবে কি? বাকি থাকবে এ স্কোয়ার।
এই দেখো কাজ শেষ। এই দেখো ওই যে দুই চলকের দ্বিঘাত সমীকরণ চলে আসছে, বুঝছো তোমরা? দেখো এই কণিকটাকে দুইবার বর্গ করে শনাক্ত করা লাগবে। এবার শনাক্তকরণ করো। এইবার শনাক্ত কিভাবে করবে দেখো, এবার এটা মুছে দিই। এ বি মাইনাস এ স্কোয়ার, দেখো এ বি মাইনাস এ স্কোয়ার, এখানে এ কত? এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ 1। বি কত? বি হচ্ছে ওয়াই স্কোয়ারের সহগ, বি হচ্ছে ওয়াই স্কোয়ারের সহগ, এটা 1। আর এইচ, এইচ হচ্ছে এক্স ওয়াই এর সহগের অর্ধেক, মনে আছে? এক্স ওয়াই এর সহগের অর্ধেক, এখানে এক্স ওয়াই এর সহগ -2, -2 এর অর্ধেক হচ্ছে -1। তাহলে এ বি মাইনাস এ স্কোয়ার, একে একে এক, -1 কে স্কোয়ার করলে +1, মানে 1 - 1 0। তার মানে কণিকটা পরাবৃত্ত। বলো আগে এটা কে কে বুঝছো? খুবই ইজি ব্যাপার। তুমি চাইলে এখানে এই যে এক্স মাইনাস, এই দেখো এটা কিন্তু সূত্র পড়ছে, এতটুকু জিনিস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র পড়ছে, তুমি চাইলে এটাকে ওই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার লিখতে পারো, বাট এই পর্যন্ত রাখলেই এনাফ, কোনো সমস্যা নেই। তো দুইবার বর্গ করে আমরা কণিকটি শনাক্তকরণ করছি, এই যে এ বি মাইনাস এ স্কোয়ার, এর মান বের করে দেখছি শূন্য হয়ে গেছে, তাহলে পরাবৃত্ত। এরপর বলছে অক্ষের সমীকরণ। এইবার আমাকে তোমরা বলো, এরপরে বলছে অক্ষ, এই এটা মুখস্থ না, বলো এই পরাবৃত্তের অক্ষের সমীকরণ কি? দাঁড়াও আমি আগে চিত্রটা আঁকাই, দাঁড়াও, এটা চিত্রের মধ্যেই ম্যাচ শেষ। দেখো তোমাকে বলছে চিত্র আঁকো, আচ্ছা এই চিত্র আঁকাইতেই বলছে, বলছে অক্ষের সমীকরণ, শীর্ষবিন্দু এবং স্থানাঙ্ক অক্ষদের স্পর্শবিন্দু, মানে স্থানাঙ্কের স্পর্শবিন্দু দেখায় কি করতে হবে? চিত্র আঁকতে হবে। তো এটা চিত্র আঁকা তো আমরা মাত্রই শিখে আসলাম। ধরো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এই মূলবিন্দু, এর অক্ষরেখা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স, এই যে অক্ষরেখা, অক্ষরেখা হচ্ছে ওয়াই সমান এক্স, এই যে এটা অক্ষরেখা, এইটা মূল বিন্দু। তারপর সমীকরণ কি হবে? এর এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে? এটা তো জানি 1,0, এক্স অক্ষকে স্পর্শ করবে, এক্স অক্ষকে স্পর্শ করবে 1,0 বিন্দুতে, ওয়াই অক্ষকে স্পর্শ করবে 0, এ বিন্দুতে, 0, এ বিন্দুতে, এবং চিত্র হবে এই যে, হ্যাঁ এই যে চিত্র, বুঝতে পেরেছো? আরেকটা জিনিস চাইছে, কি চাইছে? শীর্ষবিন্দু। দেখো অক্ষের সমীকরণ ডিরেক্ট লিখবা, অক্ষ ওয়াই সমান এক্স, স্থানাঙ্ক অক্ষদের স্পর্শবিন্দু, এক্স অক্ষের স্পর্শবিন্দু হচ্ছে 1,0, ওয়াই অক্ষের স্পর্শবিন্দু 0, এ। এখন তোমাকে বের করতে বলছে শীর্ষবিন্দু। এই দেখো এই জিনিসটা বাকি আছে। আচ্ছা এখানে শীর্ষবিন্দু কোনটা তোমাদের কি মনে আছে? যে অক্ষরেখাকে যেই বিন্দুতে ছেদ করে সেটাই শীর্ষবিন্দু। কার কার মনে আছে বলো যে এটা শীর্ষবিন্দু? বলো। শোনো, পরাবৃত্তটা অক্ষরেখাকে যেই বিন্দুতে ছেদ করে, পরাবৃত্তটা অক্ষরেখাকে যেই বিন্দুতে ছেদ করে সেটাই তার শীর্ষবিন্দু। এখন আমার বাইর করতে হবে এই শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কেমন বাইর করব? দেখো এই যে পরাবৃত্তটা, এই পরাবৃত্তের সমীকরণ হচ্ছে √x + √y + √a। দেখো এই পরাবৃত্তের সমীকরণ কি? √x + √y = √a। আর এই যে অক্ষরেখা, এই পরাবৃত্ত এবং এই অক্ষরেখা, এই দুইটার ছেদবিন্দুই তো শীর্ষবিন্দু। তোমরা আমার সাথে একমত? তাহলে এই পরাবৃত্ত এবং এই অক্ষরেখা, এই দুইটা সমীকরণ সমাধান করো, তাইলেই তো শীর্ষবিন্দু পাওয়া যাব। কেমনে? দেখো অক্ষরেখার সমীকরণ কি? ওয়াই সমান এক্স, তাহলে ওয়াই এর মান পরাবৃত্তের সমীকরণে বসায় দেই, √x, ওয়াই এর জায়গায় বসায় দেও এক্স, √x সমান √a, 2√x সমান √a, স্কোয়ার করে দেও 4x সমান a, x সমান a/4, কে কে বুঝছো? এটা মনে মনে হয়ে যায়, এগুলো লিখা লাগে না, ডিরেক্ট চিত্র আঁকে ফেলা যায়। দেখো শীর্ষবিন্দুটা হচ্ছে পরাবৃত্ত এবং অক্ষরেখা, এই দুটার ছেদবিন্দু। তাহলে এই যে অক্ষরেখা এবং এই যে পরাবৃত্তের সমীকরণ, এই দুটা সমাধান করো। জাস্ট ওয়াই এর জায়গায় এক্স বসায় দেও, অথবা এক্স এর জায়গায় ওয়াই বসায় দেও। এই যে ওয়াই এর জায়গায় এক্স বসায় দিছি, তাহলে x সমান a/4। আর যেহেতু ওয়াই সমান এক্স, দেখো এই যে এই পরাবৃত্তের অক্ষরেখা ওয়াই সমান এক্স, তাহলে ভুজ আর কোটি সমান হবে। তাহলে এই যে শীর্ষবিন্দু, এটার এক্স এর মান এখানে বসাও, তাহলে ওয়াই সমান কত? a/4। তাহলে শীর্ষবিন্দু হবে a/4, a/4। কে কে বুঝছো? ম্যাথ শেষ। এই ম্যাথটা একাডেমিকে আসবে না, বুয়েটে একবার আসছিল জাস্ট,
সেটা 2002 সালে। বাট যেহেতু একবার এই টাইপটা আসছে, পরবর্তী যে কোনো বছর চলে আসতে পারে। কে কে বুঝছো বলো? প্রথম কথা হচ্ছে ভাই, এটা যে পরাবৃত্ত, আমরা তো এই যে একটু আগে তোমাদেরকে বললাম, যেটা মনে রাখবা, √x + √y = √a, এটা একটা পরাবৃত্তের সমীকরণ, যেটা কিনা x অক্ষকে স্পর্শ করে a,0 বিন্দুতে, y অক্ষকে স্পর্শ করে 0,a বিন্দুতে, এবং অক্ষরেখা হচ্ছে y = x। কিন্তু এখানে বলে দিছে 2 বার বর্গ করে শনাক্তকরণ করতে হবে। তো শুরুতে আমরা 2 বার বর্গ করব। প্রথমে দুইটা চলক, একটাকে এক পাশে আরেকটাকে আরেক পাশে নিয়ে একবার স্কয়ার করব। তারপরে √ সংবলিত পদগুলোকে এক পাশে রাখবো, বাকিগুলোকে আরেক পাশে নিয়ে উভয় পক্ষকে আবার স্কয়ার করে দেব। তারপরে এই যে ab - a², এটার ভ্যালু কত সেটার উপর ডিপেন্ড করে আমরা ডিসিশন নিব যে এটা পরাবৃত্ত, উপবৃত্ত নাকি অতিবৃত্ত। তারপরে চিত্রটা তো আমরা ভালো মতো শিখেই আসছি, শেষ। তো বলো, পরাবৃত্তের সবগুলো ম্যাথ কে কে বুঝতে পারছো? পরাবৃত্তের আরেকটা ছোট টপিক বাকি আছে, এমসিকিউতে আসবে, লিখো পরাবৃত্তের পরামিতিক সমীকরণ। পরাবৃত্তের, এটা এমসিকিউতে আসবে, জাস্ট লিখে দিচ্ছি, মনে রাখলেই হবে। পরাবৃত্তের পরামিতিক সমীকরণ। দেখো, এই পরাবৃত্তের সবগুলো ম্যাথ কে কে বুঝছো? y² = 4ax, এই পরাবৃত্তের পরামিতিক সমীকরণ হচ্ছে x = 8² y = 280। এই পরাবৃত্তের পরামিতিক সমীকরণ এইটা। আর x² = 4ay, এটা উল্টা। খালি আমি এটা মনে রাখতাম, এটা এমনি মুখস্থ থাকতো, উল্টা। এবার x = হবে 280, উল্টে যাবে খালি, y = 8²। এটা এমসিকিউতে আসবে, এমসিকিউতে আসবে, মনে রাখা লাগবে। দেখো, লিখো লিখো, পরাবৃত্তের সবগুলো ম্যাথ যারা বুঝতে পারছো, তোমাদের এই একাডেমিক থেকে শুরু করে এইচএসসি পরীক্ষা বলো, অ্যাডমিশন বলো, ইঞ্জিনিয়ারিং বলো, ভার্সিটি বলো, আর কোথাও তোমাদেরকে পরাবৃত্তি আটকাইতে পারবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারি, গ্যারান্টি দিতে পারি। ওকে, তো দেখো, এইটাই এমসিকিউতে আসতে পারে। দেখো, y² = 4ax, তার পরামিতিক স্থানাঙ্ক, পরামিতিক স্থানাঙ্ক মানে হচ্ছে x এবং y ছাড়াও যে t, মাঝে মধ্যে t, থিটা, এগুলা দিয়ে যে এই সমীকরণগুলোকে লিখে বা স্থানাঙ্ক হিসেবে প্রকাশ করে। ধরো যে এটাকে, এই যে আমরা নর্মালি কি করি, আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কি x, y, ধরো যে এই পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দুকে আমরা কিভাবে নিই, x, y, তাই তো। তো এইটাকে, এই পরামিতিক স্থানাঙ্কে এই যে এইভাবে লিখে, দেখো x এর জায়গায় 8², 8², 280। বুঝছো ঘটনা? মানে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা এইভাবে লিখি পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু, আর পরামিতিক স্থানাঙ্ক ব্যবস্থায় বা পরামিতিক ভাবে x এবং y ব্যতীত অন্য একটা চলকের মাধ্যমে, যেমন t এর মাধ্যমে লিখে। আবার এটার বেলায় কি হবে, এটার বেলায় হবে 280, 8²। বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে। এইবার চলো একটা ম্যাথ। ধরো তোমাকে বললো x = 3t², x = 3t², y = 60। এই পরাবৃত্তের সমীকরণ বের করো। মানে এটা তো পরামিতিক সমীকরণ দেওয়া আছে, এটা এইভাবেও থাকতে পারে অথবা এইভাবেও দিতে পারে যে 3t², 60 একটা পরামিতিক স্থানাঙ্ক, কোনো একটা পরাবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক। এটাকে এইভাবে দিতে পারে সমীকরণ আকারে যে x = 3t², y = 60, অথবা একটা বিন্দু আকারেও দিতে পারে। তোমাকে বলবে এই পরাবৃত্তের কার্তেশীয় সমীকরণ বের করো। কেমনে করবা? শোনো, পরাবৃত্তের কার্তেশীয় সমীকরণ দেখতে কেমন, এই যে হয় এটা y² = 4ax এই টাইপের, অথবা x² = 4ay। তো যখন তোমাকে পরামিতিক সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণ বের করতে বলবে, তখন তোমার টার্গেট কি? তোমার টার্গেট হচ্ছে x এবং y আনতে হবে, এবং অন্য যেই চলক আছে t কে সরাইতে হবে। দেখো ভাই, কার্তেশীয় সমীকরণে t থাকবে না, t কে সরাইতে হবে। তো t কে কেমনে সরাবো? ধরো তুমি এখান থেকে t বের করো, এখান থেকে t কত আসে, t সমান, এখান থেকে t আসতেছে y/6। যে কোনো একটা থেকে t এর মান বের করে আরেকটাতে বসায় দাও, যে কোনো একটা থেকে t এর মান বের করে আরেকটাতে বসায় দাও। x = মানে t কে এলিমিনেট করো, t সমান y/6², শেষ। বুঝছো? খুবই ইজি। তাহলে উপরে 3y², নিচে 6 6 36, কাটাকাটি করো, x সমান, আর গুণ করে দিই, y² সমান 3 12 36, 12x। বলো তো কে কে বুঝছো? কয়জন বুঝছো? যখন তোমাকে একটা পরামিতিক স্থানাঙ্ক বা পরামিতিক সমীকরণ দিয়ে দিবে, ধরো এই যে এইরকম
এইরকম পরামিতিক স্থানাঙ্ক বা পরামিতিক সমীকরণ ফরম্যাট দিয়ে দিবে, দিয়ে বলবে যে তুমি এর কার্তেশীয় সমীকরণ বের করো। তোমার টার্গেট হচ্ছে শুধু টি, এক্স ওয়াই ছাড়া যেই ভ্যারিয়েবলটা আছে টি, ওটাকে এলিমিনেট করা। তো তুমি দুইভাবে করতে পারো, একটা হচ্ছে যে এখান থেকে টি এর মান বের করে এখানে বসায় দাও, অথবা এখান থেকে টি এর মান বের করে এখানে বসায় দাও, যেটা খুশি হয়েছে প্রতিস্থাপন পদ্ধতি। তোমরা 9-10 থাকতে প্রতিস্থাপন পদ্ধতিতে সমীকরণ সমাধান করছো না? ওকে, এখন যদি প্রশ্নে বলে এই যে পরাবৃত্তটা, এর উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, কেমনে বের করবা? এই পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? তোমরা আগে কার্তেশীয় সমীকরণটা বাইর করবা, কারণ আমরা তো সকল ইনফরমেশন বাইর করা শিখছি কার্তেশীয় সমীকরণ থেকে। তো যদি উপকেন্দ্রের স্থানাঙ্ক, নিয়ামক বা যে কোনো কিছু চাই না কেন, আমরা যে 9টা ইনফরমেশন বের করা শিখছি, যে কোনো একটা ইনফরমেশন যদি বের করতে বলে, তাহলে তুমি আগে এই যে কার্তেশীয় সমীকরণ বের করবা, তারপরে এখান থেকে এইবার যদি ধরো উপকেন্দ্র চায় 12 মানে কি 4 × 3 × x, তাহলে এ এর মান কত? এই যে এ এর মান 3, এ এর মান 3, তাহলে উপকেন্দ্র a, 0, y স্কয়ার সমান 4ax, এই সমীকরণের জন্য উপকেন্দ্র a, 0 মানে 3, 0। বুঝতে পেরেছ ঘটনা? বলো। এখন যদি উপকেন্দ্রের সাথে নিয়ামক রেখা চায়, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ চাই, বা অন্য আরো যে কোনো কিছু চাক না কেন, তুমি কি পারবা? শেষ। এরই মাধ্যমে পরাবৃত্ত সত্যি সত্যি শেষ হইল। কয়জন বুঝছো বলো? পরাবৃত্তের সবগুলা ম্যাথ এইবার বলো কে কে পারবা? শেষ। এইবার আমরা শুরু করব উপবৃত্ত। ভাই কণিকের 50% জিনিস পরাবৃত্ত, আর বাকি উপবৃত্ত অধিবৃত্ত মিলে আর 50%। ওকে, ঠিক আছে। এখন মনোযোগ দেও। মনোযোগ কেন? উপবৃত্তের বেসিক জিনিসটা আজকে ক্লাসে পড়াবো। তো আজকে ক্লাসটা বোঝা খুবই জরুরি, একদম টাইট ফিট। মনোযোগ, সবাই মনোযোগী হও। উপবৃত্তের বেসিক জিনিসটা আমরা এখন পড়বো, 30 থেকে 40 মিনিট লাগবে। এই উপবৃত্তের বেসিকটা দিয়ে আজকে ক্লাসে আমরা উপবৃত্তের যে বেসিক জিনিসটা পড়বো, এইটা দিয়ে উপবৃত্তের প্রায় ম্যাক্সিমাম ম্যাথ, প্রায় ম্যাক্সিমাম বলতে ম্যাক্সিমাম সব ম্যাথই আজকে ক্লাসের এই বেসিক জিনিসটার উপর ডিপেন্ড করবে। এটা তুমি যদি ভালো মতো বুঝতে পারো, তাহলে উপবৃত্তের কোনো ম্যাথে তুমি আটকাবা না। আরেকটা মজার জিনিস হচ্ছে অধিবৃত্ত, অধিবৃত্তের সকল সূত্র উপবৃত্তের সূত্রের সাথে সেম টু সেম, খালি একটা সূত্র আলাদা। মানে তুমি যদি উপবৃত্তের বেসিকটা ভালো মতো বোঝো, উপবৃত্তের সকল ম্যাথ তো তুমি পারবাই, অধিবৃত্তের সকল ম্যাথ তুমি এই সূত্রগুলো দিয়েই করে ফেলতে পারবা। শুধুমাত্র অধিবৃত্তের বেলায় নতুন একটা সূত্র আসবে খালি, আর কিচ্ছু না। এখন সবাই কি রেডি? বলো, সবাই রেডি? তোমরা আমাকে বলো, আগে বলো যে উপবৃত্তের উৎকেন্দ্রিকতার মান কত? উপবৃত্তের উৎকেন্দ্রিকতার মান 1-এর চাইতে ছোট এবং 0 থেকে বড়। কার কার মনে আছে এটা বলো? 1-এর থেকে ছোট, 1 থেকে ছোট, 0 থেকে বড়। তাহলে আমরা যে পড়ছিলাম SP/PM সমান E, বলো যেহেতু উৎকেন্দ্রিকতার মান 1-এর চাইতে ছোট, তাহলে এখানে SP বড় নাকি PM বড়? ভাই পরাবৃত্তের বেলায় তো SP এবং PM সমান হয়, বাট অধিবৃত্তের বেলায় যেহেতু এই যে অনুপাতটার মান 1-এর চাইতে ছোট, তো আমরা তো সবাই জানি একটা ভগ্নাংশের মান যদি 1-এর চাইতে ছোট হয়, তার মানে অবশ্যই লব ছোট হর বড়, লব ছোট হর বড়, লব ছোট হর বড়। তার মানে SP হবে ছোট, PM হবে বড়, এই জিনিসটা আমরা জানি। এইবার উপবৃত্ত দেখতে কেমন? ডিমের মতো। ক্রিকেট খেলার মাঠ দেখছো? এই যে উপবৃত্ত দেখতে এই যে এইরকম, উপবৃত্ত দেখতে এই রকম। ধরো এই যে x অক্ষ, এই যে x অক্ষ, এই যে y অক্ষ। উপবৃত্তের দুইটা ফরম্যাট আছে, খেয়াল করে দেখো। ধরো এই যে x অক্ষ, এই যে y অক্ষ, এইটা হচ্ছে মূল বিন্দু 0,0। দেখো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এই উপবৃত্তে
এক্স অক্ষ বরাবর অংশ বেশি নাকি ওয়াই অক্ষ বরাবর বেশি বলো তো? এক্স অক্ষ বরাবর বেশি নাকি ওয়াই অক্ষ বরাবর বেশি? চিত্রটা দেখেই তো বোঝা যায়, চিত্রটা দেখেই তো বোঝা যায়। দেখো এক্স অক্ষের অংশ বেশি। ধরো আমি এই যে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর যে শীর্ষবিন্দু, এই অংশটাকে ধরলাম ছোট হাতের এ, আর ওয়াই অক্ষ বরাবর যে এটাকে ধরলাম ছোট হাতের বি। তার মানে এই চিত্র অনুযায়ী এ গ্রেটার দেন বি, এই চিত্র অনুযায়ী কি এ গ্রেটার দেন বি। আরেকটা চিত্র হইতে পারে, এখানে আঁকায় দেখাই, যদি এই রকম হয়, এই যে এইবার বলো এই চিত্রে কোনটা বড় হবে বলো? এইবার দেখো, এইবার কিন্তু তার এক্স অক্ষের অংশ কম, এতটুকু এ, আবার ওয়াই অক্ষের অংশ বি, এটা বড়, তাহলে ওটা বলা হয়ে যাবে বি গ্রেটার দেন এ। দাঁড়াও, তার মানে এই যে এই উপবৃত্তের জন্য হবে এ গ্রেটার দেন বি, আর এই উপবৃত্তের জন্য হবে বি গ্রেটার দেন এ। এখানে এ এবং বি এর পরিচয় কি? কেন্দ্র থেকে এক্স অক্ষ বরাবর শীর্ষবিন্দুর যে দূরত্ব সেটাকে আমরা ধরছি ছোট হাতের এ, আর ওয়াই অক্ষ বরাবর যে দূরত্ব সেটাকে আমরা ধরছি ছোট হাতের বি। তাহলে পরাবৃত্তটা যখন এক্স অক্ষ বরাবর অবস্থান করে তখন সেটা এ গ্রেটার দেন বি হয়, যখন ওয়াই অক্ষ বরাবর অবস্থান করে তখন সেটা হচ্ছে বি গ্রেটার দেন এ হয়। তো উপবৃত্তের সমীকরণ একটাই, এই যে উপবৃত্তটা এইটা আর এইটা, দুটার জন্য সমীকরণ সেম। সেটা কি? এক্স স্কয়ার বাই এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়ালস টু 1। লিখো এক্স স্কয়ার বাই এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়ালস টু 1। এই সমীকরণের জন্য দুইটা কন্ডিশন, যখন এ গ্রেটার দেন বি তখন আমরা চিত্রটা হবে এরকম, আর যদি বি গ্রেটার দেন এ হয় তখন চিত্রটা হবে এরকম। মানে পরাবৃত্তের জন্য যেরকম আলাদা আলাদা দুইটা সমীকরণ ছিল না, একটা ছিল ওয়াই স্কোয়ার সমান 4x আর একটা এক্স স্কোয়ার সমান 4y, উপবৃত্তের সমীকরণ একই। উপবৃত্তের সমীকরণ কয়টা? সমীকরণ একটাই, বাট কন্ডিশন দুইটা। একটা কন্ডিশন এ গ্রেটার দেন বি, আর একটা বি গ্রেটার দেন এ। ওয়েট, এবার আলাদা করে চিত্র দেখে, আমি যতটুকু বলতেছি শুধু এতটুকু বোঝো, বেশি কিছু বোঝা লাগবে না। যেমন ওয়েট, এই যে চিত্রটা দেখো, সে এক্স অক্ষ বরাবর চেপটা, তাইলে এই দেখো কেন্দ্র থেকে এক্স অক্ষ বরাবর তার যে শীর্ষবিন্দু এটা দূরত্বটা ছোট হাতের এ, এবং ওয়াই অক্ষ বরাবর শীর্ষবিন্দু দূরত্ব হচ্ছে ছোট হাতের বি। তাহলে এই চিত্র দেখেই বোঝা যাচ্ছে এটা কি এ গ্রেটার দেন বি। এই কন্ডিশন দেখো, এই যে উপবৃত্তের সমীকরণ কি এক্স স্কয়ার বাই এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়ালস টু 1, এবং এর কেন্দ্র হচ্ছে মূলবিন্দু। শোনো, পরাবৃত্তের কোনো কেন্দ্র ছিল না, মনে আছে? পরাবৃত্তে কি কোনো কেন্দ্র ছিল? মাঝে মধ্যে একটা এমসিকিউ কিন্তু আসে, বলে দেই। মাঝে মধ্যে বলে কেন্দ্রবিহীন কণিক কোনটি? বৃত্তেরও কেন্দ্র আছে, উপবৃত্তেরও আছে, অধিবৃত্তেরও আছে, কিন্তু পরাবৃত্তের কিন্তু কেন্দ্র নাই, পরাবৃত্তের শুধু উপকেন্দ্রই আছে। তো পরাবৃত্তের কেন্দ্র নাই, এটাকে এইভাবে বলে যে পরাবৃত্ত হচ্ছে কেন্দ্রবিহীন কণিক। ঠিক আছে, তো উপবৃত্তে দেখো এই যে এটা হচ্ছে কেন্দ্র, মূলবিন্দু, তার এক্স অক্ষ বরাবর, কেন্দ্র থেকে এক্স অক্ষ বরাবর অংশ এটা ছোট হাতের এ, এটা ছোট হাতের বি। তার সমীকরণ এক্স স্কয়ার বাই এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়ালস টু 1। তো যখন এ গ্রেটার দেন বি তখন চিত্রটা হবে এরকম। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কেন্দ্র থেকে এক্স অক্ষ বরাবর এই যে অংশ এটা ছোট হাতের এ, বাম দিকেও ছোট হাতের এ, সমান, এটা কিন্তু সিমেট্রিক। এই যে এই দিকে ছোট হাতের এ হইলে এই দিকেও ছোট হাতের এ, উপরের দিকে ছোট হাতের বি হইলে নিচের দিকের অংশটাও ছোট হাতের বি। আর এই চিত্রটা দেখো, সমীকরণ কিন্তু সেম। দেখো এক্স স্কয়ার বাই এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়ালস টু 1, এখানে এ গ্রেটার দেন বি, এখানে বি গ্রেটার দেন এ। দেখো এই যে দেখো, এইবার এই যে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর এই যে এতটুকু ছোট হাতের এ, আর ওয়াই অক্ষ বরাবর এতটুকু ছোট হাতের বি। তো চিত্র দেখেই বোঝা যাচ্ছে যে এখানে বি এ এর চাইতে বড়। বলো আগে এই রাফ দুইটা চিত্র বুঝতে পারছো কিনা? অন্তত চিত্র দেখে সমীকরণ বুঝতে পারবা কিনা, বা সমীকরণ থেকে চিত্র আঁকাইতে পারবা কিনা? পরীক্ষায় তো আর একুরেট চিত্র আঁকাইতে বলে না, পরীক্ষায় তো আর চিত্র আঁকতে বলবে না। বাট যখন তোমাকে বলবে যে এ বড় বি ছোট, তাহলে অবশ্যই চিত্রটা এই যে এক্স অক্ষ বরাবর চ্যাপ্টা করে আঁকাইতে হবে। আর যখন বলবে বি বড় এ ছোট, তখন চিত্রটা ওয়াই অক্ষ বরাবর চ্যাপ্টা করে আঁকাইতে হবে। এতটুকু জিনিস আমাদের আগে থেকেই মাথার মধ্যে থাকতে হবে।
এই সামান্য জিনিসগুলো আগে থেকেই মাথার মধ্যে থাকতে হবে। এখন খুব ভালো মতো মনোযোগ দিয়ে দেখো, আমরা এই কন্ডিশনটা তোমাদের কি মনে আছে যে আমরা চিত্র থেকে ওয়াই স্কোয়ার সমান 4x ওই পরাবৃত্তের জন্য সবগুলো ইনফরমেশন বাইর করা শিখছিলাম, আর এক্স স্কোয়ার সমান 4ay ওই সমীকরণগুলা খালি ভুজকোটি ইন্টারচেঞ্জ করে দিলেই হয়ে যায়। কার কার মনে আছে? এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স, অথবা বিন্দুর বেলায় ভুজকোটি ইন্টারচেঞ্জ করে দিলে হয়ে যায়। ঠিক এখানেও সেম ঘটনা। তুমি যদি এই কন্ডিশনের জন্য সবগুলো ইনফরমেশন ভালো মতো বাইর করা শিখতে পারো, তাহলে এই কন্ডিশনের জন্য আলাদা করে আর মনে রাখা লাগবে না, অটোমেটিক ভুজকোটি ইন্টারচেঞ্জ, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স, কাজ শেষ। তো এখান থেকে আমরা বিভিন্ন ইনফরমেশন বাইর করা শিখবো। তো চলো আমরা এখান থেকে বিভিন্ন ইনফরমেশন বাইর করা শিখি। দেখো, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আমরা কোন কন্ডিশনটা নিব? এই যে এটা এ গ্রেটার দেন বি, মানে এক্স অক্ষ বরাবর চ্যাপ্টা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এ গ্রেটার দেন বি। এই কন্ডিশনের চিত্রটা এঁকে এখান থেকে বিভিন্ন জিনিস উপাদান বের করা শিখব। এটা কেন্দ্র, এই যে উপবৃত্তটা, চিত্রটা কিন্তু কেন্দ্র থেকে এই ডান দিকে যতটুকু হবে বাম দিকে সমান সমান হবে। কি হবে? সমান সমান। একটু বড় করে আঁকি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। দেখো, কেন্দ্র হচ্ছে মূল বিন্দু 0,0। এই যে এখানে দুইটা অক্ষ, শোনো, পরাবৃত্তের বেলায় অক্ষরেখা থাকে একটা, আর উপবৃত্তের বেলায় অক্ষ দুইটা। এই যে এক্স অক্ষ, এটাও তার একটা অক্ষরেখা, ওয়াই অক্ষ এটাও তার একটা অক্ষরেখা। তার অক্ষরেখা এক্স অক্ষও অক্ষরেখা, ওয়াই অক্ষও অক্ষরেখা, বাট দুইটা আলাদা নাম আছে। আমাকে বলো তো, এই দুইটা অক্ষের মধ্যে কোন অক্ষ বরাবর তার বেশি অংশ অবস্থান করতেছে? এই পরাবৃত্ত, এই উপবৃত্তটার, বারবার খালি মুখ দিয়ে পরাবৃত্ত আসতেছে। দেখো, এই উপবৃত্তটার এক্স অক্ষ বরাবর তার অংশ বেশি না? তাইলে এক্স অক্ষকে বলা হবে এই উপবৃত্তের বৃহৎ অক্ষ, বৃহৎ অক্ষ, বা এটাকে বলে বৃহদাক্ষ। বৃহৎ অক্ষ বা বৃহদাক্ষ কথা একই। আর ওয়াই অক্ষটা তো ছোট অক্ষ, ছোট মানে ক্ষুদ্র অক্ষ, এটাকে বলে ক্ষুদ্রাক্ষ। তাইলে এই উপবৃত্তের জন্য এক্স অক্ষটা হচ্ছে বৃহদাক্ষ, ওয়াই অক্ষটা ক্ষুদ্রাক্ষ। এবং বৃহদাক্ষ বরাবর তার যে কেন্দ্র থেকে বৃহদাক্ষ বরাবর এই যে অংশটা হচ্ছে ছোট হাতের এ, এবং ক্ষুদ্রাক্ষ বরাবর যে অংশটা হচ্ছে ছোট হাতের বি। তাহলে এইবার আমাকে তোমরা বলবা, দেখো এইটা এই দিকে ছোট হাতের এ হইলে এই দিকেও কিন্তু ছোট হাতের এ হবে, উপরের দিকে ছোট হাতের বি হইলে নিচের দিকেও ছোট হাতের বি। তাহলে আমাকে বলো এই বিন্দুর স্থানাঙ্ক কত? এই বিন্দুর স্থানাঙ্ক 1,0, আর এটা -1,0, যেহেতু ঋণাত্মক দিকে। ক্ষুদ্রাক্ষে এই যে এই বিন্দুটা, এটা 0,b, ভাই ওয়াই অক্ষে কোটি ভূত শূন্য আর কোটি হচ্ছে বি, এটা 0,-b। এতটুকু সবার বোঝা গেছে? ফাইন। এইবার তোমাকে যদি জিজ্ঞেস করে যে এই উপবৃত্তের বৃহদাক্ষের দৈর্ঘ্য কত? বৃহদাক্ষের দৈর্ঘ্য মানে এই যে বৃহদাক্ষ বরাবর এই উপবৃত্তের কতটুকু অংশ আছে, বলো এটার দৈর্ঘ্য কত? এইদিকে ছোট হাতের এ, এইদিকে ছোট হাতের এ, তাহলে মোট কত? 2a না? বৃহদাক্ষের দৈর্ঘ্য 2a। বলো বৃহদাক্ষের দৈর্ঘ্য 2a, এইদিকে এ, এইদিকে এ, 2a। আর ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য কত? এই যে এখান থেকে এই পর্যন্ত, উপরের দিকে বি, নিচের দিকে বি। ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য কত? 2b। আচ্ছা, যদি তোমার কাছে জিজ্ঞেস করে যে বৃহদাক্ষের সমীকরণ কি, এই বলো ওয়াই অক্ষে এক্স অক্ষের সমীকরণ কি? এক্স অক্ষের সমীকরণ y = 0, আর ওয়াই অক্ষের সমীকরণ x = 0। কে কে জানো? ভালো মতো শোনো, এক্স অক্ষের সমীকরণ, এক্স অক্ষে কোটি শূন্য, ওয়াই অক্ষে ভূত শূন্য। তো যদি জিজ্ঞেস করে বৃহদাক্ষের সমীকরণ, বৃহদাক্ষ মানে হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষের সমীকরণ হচ্ছে y = 0। যদি জিজ্ঞেস করে ক্ষুদ্রাক্ষের সমীকরণ, ক্ষুদ্রাক্ষ মানে হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের সমীকরণ x = 0। আর কেন্দ্র, কেন্দ্র হচ্ছে মূল বিন্দু,
এটা তো লিখি নাই, লিখি। কেন্দ্র, কেন্দ্র হচ্ছে 0,0, আর এটা হচ্ছে শীর্ষ। শোনো, উপবৃত্তের বেলায় বৃহদাক্ষের যে ছেদবিন্দু, এই দুইটা বিন্দুকে বলে শীর্ষবিন্দু। দেখো এখানে কিন্তু ছেদবিন্দু মোট 4টা, বৃহদাক্ষে 2টা ছেদবিন্দু আছে, ক্ষুদ্রাক্ষে আরো 2টা ছেদবিন্দু আছে। কিন্তু উপবৃত্তে শুধুমাত্র বৃহদাক্ষের যে ছেদবিন্দু 2টা, একটা পজিটিভ a,0 আর একটা নেগেটিভ a,0, দুটোকে একসাথে লেখা যায় +-a,0। তো শুধুমাত্র বৃহদাক্ষের ছেদবিন্দুগুলাকেই শীর্ষবিন্দু বলে। বুঝছো ঘটনা? তাহলে এখান থেকে আমরা মোট ইনফরমেশন পাইলাম 6টা। কি কি আমার সাথে বলো? x² + y² + b² = 1, এটা উপবৃত্তের সমীকরণ। কন্ডিশন আছে 2টা, তার মধ্যে a > b। এই কন্ডিশন থেকে আমরা বিভিন্ন ইনফরমেশন বের করা শিখব। তো প্রথম কথা হচ্ছে, আমার সাথে বলো, কেন্দ্র মূলবিন্দু, তাকাই থাকো, কেন্দ্র মূলবিন্দু, রাইট? এইদিকে a,0, এদিকে -a,0, বৃহদাক্ষের ছেদবিন্দু। তাহলে শীর্ষবিন্দু এদিকে a,0, এদিকে -a,0, একসাথে +-a,0। বৃহদাক্ষ হচ্ছে x অক্ষ, বৃহদাক্ষের সমীকরণ y = 0। ক্ষুদ্রাক্ষ হচ্ছে y অক্ষ, ক্ষুদ্রাক্ষের সমীকরণ x = 0। বৃহদাক্ষের দৈর্ঘ্য এদিকে a, এদিকে a, 2a। ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য এদিকে b, নিচের দিকে b, 2b। এই 6টা ইনফরমেশন মনে থাকবে কিনা, নাকি মুখস্থ করা লাগবে বলো? এই 6টা ইনফরমেশন মনে থাকবে নাকি মুখস্থ করা লাগবে? একটু বলো, দেখো, তাকাই থাকো, এই মানুষজন কই? এই 6টা ইনফরমেশন মনে থাকবে নাকি মুখস্থ করা লাগবে? মনে থাকবে, চোখের মধ্যে স্ক্রিনশট নেও। ওকে ফাইন। তাহলে আমরা এই কন্ডিশনের জন্য শিখতেছি। দেখো এই যে এই কন্ডিশনের জন্য আমরা শিখছি, একটু ওয়েট, এগুলো লেখা লাগবে না এখন। দেখো এই যে সমীকরণটা কি, উপবৃত্তের সমীকরণ হচ্ছে x² + a² + y² + b² = 1। তো আমরা এই কন্ডিশনের জন্য দেখো এই 6টা ইনফরমেশন এই মাত্র বের করে শিখলাম। কেন্দ্র 0,0, শীর্ষবিন্দু +-a,0, বৃহদাক্ষের দৈর্ঘ্য 2a, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য 2b, বৃহদক্ষ হচ্ছে x অক্ষ, x অক্ষের সমীকরণ y = 0, ক্ষুদ্রাক্ষ হচ্ছে y অক্ষ, y অক্ষের সমীকরণ x = 0। তো আমরা এই কন্ডিশনের জন্য এই 6টা ইনফরমেশন বের করা শিখলাম। এবার আমাকে তোমরা বলো, এবার পরীক্ষায় যদি এইটা আসে কি হবে? কি হবে বলো? খালি ভুসকোটি ইন্টারচেঞ্জ এবং এ আর বি ইন্টারচেঞ্জ। খেয়াল করে দেখো, ওয়েট, এখান থেকে যদি আমি এখানে যাই, কি কি ইন্টারচেঞ্জ হবে দেখো, কি কি ইন্টারচেঞ্জ হবে? ভুজ থেকে কোটি, কোটি থেকে ভুজ, মানে এক্স থেকে ওয়াই, ওয়াই থেকে এক্স, আরেকটা হচ্ছে এ এবং বি। এই ভুজ কোটি ইন্টারচেঞ্জ এবং এ বি ইন্টারচেঞ্জ, আর কিচ্ছু না। এইটা শিখে গেলে এটা কিচ্ছু লাগবে না। শোনো, এটা 0,0, এটাও 0,0, এটা +-a,0, এটা +-a,0, এটা কি হয়ে যাবে 0, +-a, বাট এ এর জায়গায় কিন্তু বি হবে। এখানে 2টা চেঞ্জ হবে, এক্স এবং ওয়াই, এ এবং বি। দেখো +-a,0, এটা হওয়ার কথা কি, ভুজ কোটি আগে চেঞ্জ করো, 0, +-a, বাট এ এর জায়গায় বসবে বি। এই তোমরা কি বুঝতেছো? 2a, 2a এটা তো দৈর্ঘ্য, 2a এর জায়গায় হবে 2b, 2b এর জায়গায় 2a। আর সমীকরণের বেলায় এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স, কাজ শেষ। সমীকরণের বেলায় কিংবা দৈর্ঘ্যের বেলায় এ এর জায়গায় বি, বি এর জায়গায় এ, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স। আর যখন স্থানাঙ্কের বেলায় 2টাই হবে। এই যে এ এর জায়গায় হবে বি এবং ভুজ কোটি ইন্টারচেঞ্জ। এই বুঝতেছো না কি বলো? আচ্ছা ওইগুলা পরে, ওইগুলা যখন ম্যাথ করতে থাকবো অটোমেটিক বুঝতে থাকবা। আগে বলো এই 6টা চোখের মধ্যে স্ক্রিনশট উঠছে কিনা? এই 6টা চোখের মধ্যে, এই 6টা চোখের মধ্যে স্ক্রিনশট উঠছে কিনা বলো? হ্যাঁ, এই 6টা চোখের মধ্যে স্ক্রিনশট উঠছে। ওকে ঠিক আছে। এর পরবর্তীতে ওকে দেখো, এগুলা মুইছা দিলাম। এই 6টা চোখের মধ্যে স্ক্রিনশট উঠছে, ফাইন। এইবার উপবৃত্তে খেয়াল করে দেখো। আচ্ছা দেখো, উপবৃত্তকে 2টা আলাদা পরাবৃত্ত চিন্তা করা যায় না? যদিও আকৃতি তো সেম না, আকৃতি তো সেম না, বাট দেখো আমি কি এটা চিন্তা করতে পারি যে এখান থেকে এই পর্যন্ত এটা একটা পরাবৃত্ত, দেখো এইটা একটা পরাবৃত্ত, আবার এইটা একটা পরাবৃত্ত। তো এই অংশের জন্য এই দিকে একটা নিয়ামক থাকবে, একটা উপকেন্দ্র থাকবে।
আর এই অংশের জন্য এইদিকে একটা উপকেন্দ্র থাকবে, এইদিকে একটা নিয়ামক থাকবে। মানে মেইন কথা হচ্ছে পরাবৃত্তের বেলায় উপকেন্দ্র থাকে একটা, নিয়ামক থাকে একটা। বাট উপবৃত্তের বেলায় এই যে দেখো, এইদিকে একটা উপকেন্দ্র থাকবে এবং এইদিকে একটা নিয়ামক রেখা থাকবে, আর এইদিকে একটা উপকেন্দ্র থাকবে এবং এইদিকে আরেকটা নিয়ামক রেখা থাকবে। তুমি জিনিসটাকে এইভাবে চিন্তা করতে পারো। দেখো, ধরো এই যে একটা পরাবৃত্ত, তাহলে পরাবৃত্তটা যেই দিকে হা করছে সেই দিকে থাকবে উপকেন্দ্র, আর তার বিপরীত দিকে থাকবে নিয়ামক রেখা। ঠিক এইখানে পরাবৃত্তটা যেই দিকে হা করছে এই দিকে থাকবে উপকেন্দ্র এবং তার বিপরীত দিকে থাকবে নিয়ামক রেখা। ওকে, তো এই যে দেখো উপকেন্দ্রকে ধরলাম এস, এটা এ মুছে দিলাম, দেখো পুরোটা হচ্ছে এ, টোটালটা এ। ওকে, এইটা একটা উপকেন্দ্র, এইটা একটা উপকেন্দ্র, এইটা আরেকটা উপকেন্দ্র, এইটা একটা নিয়ামক, ধরো এটা এস, এটা এস প্রাইম, এইটা একটা নিয়ামকের পাদবিন্দু জেড, এইটা আরেকটা নিয়ামকের পাদবিন্দু জেড প্রাইম, একটা জেড আর একটা জেড প্রাইম। আস্তে ধীরে, ভয় পাওয়ার কিচ্ছু নাই। তাহলে আগে জাস্ট এই জিনিসটা জানো যে উপবৃত্তের বেলায় উপকেন্দ্র থাকে দুইটা, নিয়ামক রেখা থাকে দুইটা। এই পাশে একটা উপকেন্দ্র একটা নিয়ামক, এই পাশে একটা উপকেন্দ্র এই পাশে একটা নিয়ামক। আচ্ছা, এবার আমাকে তোমরা বলবা, কি বলবা? উপবৃত্তে উৎকেন্দ্রিকতার মান কত? একের চেয়ে ছোট নাকি বড়? উপবৃত্তে উৎকেন্দ্রিকতার মান একের চাইতে ছোট। তাহলে আমাকে এখন তোমরা বলো, এই যে কেন্দ্র থেকে শীর্ষবিন্দু পর্যন্ত এই যে দূরত্বটা, এটা কত? ছোট হাতের এ। তো আমি যদি একে ই দিয়ে গুণ করে দেই তাহলে এই দৈর্ঘ্যটা কমে যাবে নাকি বেড়ে যাবে বলো? ই হচ্ছে একের চাইতে ছোট, আমাকে তোমরা বলো একের চাইতে ছোট একটা সংখ্যা দিয়ে গুণ করলে তার ভ্যালুটা কমে যায় নাকি বেড়ে যায়? ধরো আমার কাছে এ আছে, এই যে এ, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে এ। তো আমি যদি একে ই দিয়ে গুণ করে দেই, তো ই যেহেতু একের চেয়ে ছোট, মনে করো, ধরো আমি উদাহরণ দিই, ধরো এ এর মান 10 আর উৎকেন্দ্রিকতার মান ধরো হাফ, তাহলে কত হয়ে যাবে? কমে যাবে না? আগে ছিল 10, পরে হয়ে যাবে 5। তাইলে এই যে কেন্দ্র থেকে এই শীর্ষবিন্দু পর্যন্ত এই দূরত্বটা ছিল ছোট হাতের এ, এটাকে যদি উৎকেন্দ্রিকতা দিয়ে গুণ করে দেই সেই ভ্যালুটা কমে যাবে। কমে কোথায় চলে আসবে জানো? এই দেখো, ছিল এখান থেকে এই পর্যন্ত, কমে চলে আসবে উপকেন্দ্র পর্যন্ত। এই যে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এতটুকু অংশ হবে এ ই, বুঝছো? এবং এইটা যদি এই হয় তাহলে এই পাশেও সমান, দুই পাশে সমান সমান। এইবার আমাকে বলো এটা কেন শিখাইলাম? এইবার বলো এই উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? এইটা হবে এ ই কমা 0, এটা হবে মাইনাস এ ই কমা 0। তাহলে উপকেন্দ্র, এইবার বলো উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? দুইটা উপকেন্দ্র, একটা পজিটিভ এ ই কমা 0, একটা নেগেটিভ এ ই কমা 0, দুইটাকে একসাথে লেখা যায় প্লাস মাইনাস এ ই কমা 0, প্লাস মাইনাস এ ই কমা 0। ওকে ফাইন। এইবার আমাকে তোমরা বলো, এই যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে এ, এটাকে যদি আমি ই দিয়ে ভাগ করে দেই তাহলে তার ভ্যালু বাড়বে নাকি কমবে? শোনো আমার কথা, কেন্দ্র থেকে শীর্ষবিন্দু পর্যন্ত এটা ছিল ছোট হাতের এ, এটাকে যখন ই দিয়ে গুণ করে দিছি তার দৈর্ঘ্য কমে গেছে। সে কমে কোথায় চলে আসবে? সে কমে চলে আসবে উপকেন্দ্রে। আর যখন ভাগ করব, ধরো ধরো এ এর মান 10 আর ই এর মান হাফ, ভাগ করে দিলে গুণ হয়ে যাবে, 20 হয়ে যাবে, বেড়ে যাবে। বেড়ে কোথায় যাবে জানো? এই যে একটা স্টপ, এখান থেকে সে গেছিল এখানে, কমে চলে আসছে উপকেন্দ্রে, আর বেড়ে চলে যাবে নিয়ামকের পাদবিন্দুতে। বুঝতে পারছো ঘটনা? তার মানে এই যে এখান থেকে যখন তার ভ্যালু বেড়ে যাবে এ বাই ই, এটা চলে যাবে নিয়ামকের পাদবিন্দু পর্যন্ত একদম। তাহলে নিয়ামকের এই পাদবিন্দুর স্থানাঙ্ক হবে এ বাই ই কমা 0, আর এইদিকেও সেম হবে, এটা হবে এ বাই ই। এটা যেহেতু নেগেটিভ দিকে আছে, তার স্থানাঙ্ক হবে মাইনাস এ বাই ই কমা 0। এই যে ম্যাথ শেষ বলতে উপবৃত্ত শেষ। এতটুকু কে কে মনে রাখতে পারবা?
এতটুকু যারা বুঝতে পারছো তোমাদের উপবৃত্তের আর কোনো সূত্র মুখস্থ করতে অসুবিধা হইব না। তুমি খালি এতটুকু মনে রাখো। আমি আবার বলতেছি, দেখো আমার কথা শোনো, খুবই মনোযোগী হও, সবাই তাকা থাকো। কেমনে বুঝলেন যে এতটুকুই হবে? বিশ্বাস করে নেও, এগুলার প্রমাণ শিখা লাগবে না, বিশ্বাস করে নেও যে ভাই বলতেছে মানে ঠিক আছে। খেয়াল করে দেখো, কেন্দ্র থেকে এতটুকু ছিল এ, রাইট? তো একে যদি আমি উৎকেন্দ্রিকতা দিয়ে গুণ করি, যেহেতু উপবৃত্তের উৎকেন্দ্রিকতার মান একের সাথে ছোট, তাহলে গুণ করলে তার ভ্যালুটা কমে যাবে। তো কমে কোথায় চলে আসবে? আগে ছিল এতটুক, এখন হয়ে যাবে এতটুক, উপকেন্দ্রে চলে আসবে। তার মানে কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব এই। তাহলে একটা স্থানাঙ্ক এই কমা জিরো, একটা মাইনাস এই কমা জিরো, তাহলে দুইটা উপকেন্দ্র প্লাস মাইনাস এই কমা জিরো। আর যদি আমি ই দিয়ে ভাগ করে দেই, ভাগ করে দিলে বেড়ে যাবে। একের চাইতে ছোট কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফলটা বেড়ে যায়। তাহলে সে এখান থেকে চলে যাবে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত। তাহলে এই দূরত্বটা হয়ে যাবে এ বাই ই, এইদিকেও এ বাই ই, এইদিকেও সমান হবে এ বাই ই। তাহলে এখানে নিয়ামকের পাদবিন্দু হবে এ বাই ই কমা জিরো, এদিকে হবে মাইনাস এ বাই ই কমা জিরো। তাহলে এবার আমাকে বলো নিয়ামকের পাদবিন্দুর স্থানাঙ্ক কি হবে? বলো, দুইটা একসাথে লিখো। নিয়ামকের পাদবিন্দু প্লাস মাইনাস এ বাই ই কমা জিরো। দেখো, একটা হচ্ছে প্লাস এ বাই ই কমা জিরো, আর একটা মাইনাস এ বাই ই কমা জিরো। দুটাকে একসাথে লিখলাম প্লাস মাইনাস এ বাই ই কমা জিরো। আচ্ছা, এবার আমাকে তোমরা বলো, আমি যদি তোমার কাছে জিজ্ঞেস করি যে এই নিয়ামক রেখার সমীকরণ কি? ভাই, এই নিয়ামক রেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল। দেখো, ওয়াই অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়ালস টু ধ্রুবক। এক্স ইকুয়ালস টু ধ্রুবক, সেই ধ্রুবকটা কি? ওই রেখার উপরস্থ যে কোনো বিন্দুর ভুজ। তাহলে এটা ওয়াই অক্ষের সমান্তরাল লেখা, এক্স ইকুয়ালস টু এই যে এই বিন্দুর ভুজ কত? এ বাই ই। আর এটার সমীকরণ কি হবে? এক্স ইকুয়ালস টু এই বিন্দুর ভুজ কত? মাইনাস এ বাই ই। তাইলে একটা নিয়ামক রেখার সমীকরণ পজিটিভ এ বাই ই, আর একটা এক্স ইকুয়ালস টু নেগেটিভ এ বাই ই। তাহলে একসাথে করে লিখি, বলো নিয়ামকের সমীকরণ কি হবে? বলো, নিয়ামকের সমীকরণ ভালো মতো বুঝো, পড়ার উপবৃত্ত শেষ। উপবৃত্ত শেষ মানে অধিবৃত্ত শেষ। এক্স ইকুয়ালস টু একবার প্লাস একবার মাইনাস, প্লাস মাইনাস এ বাই ই। এরপরে বলো, ভালো মতো শুইনো, এই যে উপকেন্দ্র, উপকেন্দ্র দিয়ে তুমি যদি অক্ষের উপর মানে বৃহদাক্ষের উপর লম্ব আঁকো, সেটাকে বলে উপকেন্দ্রিক লম্ব। এই যে তুমি যদি উপকেন্দ্র দিয়ে অক্ষরেখার উপর মানে বৃহদাক্ষের উপর লম্ব আঁকো, সেটাকে বলে উপকেন্দ্রিক লম্ব। তো আমাকে তোমরা বলো, এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে? ভাই, এটাও ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ এক্স ইকুয়ালস টু ধ্রুবক। এক্স ইকুয়ালস টু ধ্রুবক, সেই ধ্রুবকটা কি? এই যে উপকেন্দ্রের ভুজ, এক্স ইকুয়ালস টু এই। আর এটা কি হবে? এটা হবে এক্স ইকুয়ালস টু নেগেটিভ এই। তাহলে আমি কি বলতে পারি যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু পজিটিভ এই আর একটা নেগেটিভ এই। এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এই। কে কে বুঝছো? শেষ। এতক্ষণ পর্যন্ত যা যা লিখছি, যা যা কিছু লিখছি, যারা সবাই বুঝতে পারছো, সব শেষ, বাকি সব এমনি পারবা তুমি। এখন সামারি করতেছি, ভালো মতো শোনো, ভালো মতো শোনো। এখানে মেইনলি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই দুইটা, যে কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব এই, তাহলে স্থানাঙ্ক এই কমা জিরো, আর এই পাশে একটা মাইনাস এই কমা জিরো। আর কেন্দ্র থেকে নিয়ামকের পাদবিন্দু পর্যন্ত দূরত্ব এ ডিভাইড বাই ই, তাইলে এই নিয়ামকের পাদবিন্দুর স্থানাঙ্ক পজিটিভ এ বাই ই কমা জিরো, এটা নেগেটিভ এ বাই ই কমা জিরো। তারপরে নিয়ামকের সমীকরণ তো এই পাদবিন্দু থেকেই আসবে, আর উপকেন্দ্রের স্থানাঙ্ক থেকে আসবে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। ওকে, ফাইন। এইবার এখান থেকে কয়টা ইনফরমেশন জানো? টোটাল ইনফরমেশন কয়টা আছে দেখো, টোটাল আছে 22টা, মোট 22টা ইনফরমেশন। এই যারা এই চিত্র থেকে বুঝবে তাদের একটাও মুখস্থ করা লাগবে না। এই চিত্রটার কতটুকু গুরুত্ব তোমার এই 22টা আর একটাও মুখস্থ করা লাগবে না। শোনো, তোমার চিত্র এখন না আঁকলেও চলবে, খালি দেখো আমার কথা শোনো। এই এতটুকু যারা বুঝছো, তোমার 22টা সূত্র বোঝা শেষ, একটা সূত্র আর মুখস্থ করা লাগবে না। কেমনে? আমার কথা শোনো। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব কত, কি বলবা? বলো, এটা একটা সূত্র।
তুমি মনে মনে চিন্তা করো, শোনো, তুমি খালি তিনটা জিনিস শিখো, তিনটা জিনিস কি? কেন্দ্র মূল বিন্দু, এটা তো জানি, কেন্দ্র মূল বিন্দু 0,0, উপকেন্দ্রের স্থানাঙ্ক a,0, শীর্ষবিন্দু a,0, নিয়ামকের পাদবিন্দু a/e,0, এই তিনটা জিনিস, আর কিচ্ছু না। কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব a/e, কেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব a, কেন্দ্র থেকে নিয়ামকের পাদবিন্দুর দূরত্ব a/e। এবার আমার কথা খালি শোনো, যদি প্রশ্নে বলে কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব কত, কি বলবা? a/e। যদি বলে কেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব কত, কি বলবা? a। যদি বলে কেন্দ্র থেকে নিয়ামকের দূরত্ব কত, বলবা a/e। ফাইন। আচ্ছা, এইবার যদি বলে দুইটা উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত, বলো? দুইটা উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত? এই দিকে a/e, এই দিকে a/e, 2a/e। কে কে বুঝতেছো? এটা কি আলাদা করে মুখস্থ করা লাগবে, বলো? যারা এই চিত্রটা, খালি একটু তাকাই থাকো, এই চিত্রটার দিকে ভালো মতো তাকাই থাকো, এটা কি আলাদা করে মুখস্থ করা লাগবে? না। যদি তোমার কাছে জিজ্ঞেস করে দুইটা নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব কত, বলো? দুইটা নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব দেখো, এই দিকে a/e, এই কেন্দ্র থেকে এই দিকে দূরত্ব হচ্ছে a/e, এই দিকে দূরত্ব হচ্ছে a/e। তাহলে কেন্দ্র থেকে এই দিকে নিয়ামকের দূরত্ব a/e, এই দিকে a/e, তাহলে দুইটা নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব হবে 2a/e। কে কে বুঝছো? এই যে 2 × a/e। কে কে বুঝতেছো? 2 × a/e, শেষ। আচ্ছা, যদি তোমাকে জিজ্ঞেস করে, ওয়েট, যদি তোমাকে জিজ্ঞেস করে উপকেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব কত, বলো? এখান থেকে এতটুকু হচ্ছে ছোট হাতের a, আর এতটুকু হচ্ছে a/e, তাহলে a থেকে a/e বিয়োগ, তার মানে এতটুকু হচ্ছে a-a/e। কয়জন বুঝছে দেখি? যদি তোমার কাছে চায় যে উপকেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব কত, আমি জানি কেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব হচ্ছে a, আর কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব হচ্ছে a, তাহলে a থেকে a/e বিয়োগ। বুঝছো ঘটনা? আচ্ছা, যদি তোমার কাছে বলে যে উপকেন্দ্র থেকে নিয়ামকের দূরত্ব কত, বলো এটা কত? উপকেন্দ্র থেকে নিয়ামকের দূরত্ব কত? এখান থেকে টোটালটা হচ্ছে a/e, সেখান থেকে বিয়োগ যাবে a/e। তার মানে কে কে বুঝতেছো যে উপকেন্দ্র থেকে, এই যে উপকেন্দ্র থেকে এই যে দেখো, উপকেন্দ্র থেকে নিয়ামকের দূরত্ব হচ্ছে a/e - a। কে কে বুঝছো বলো? এই যে এতটুকু দূরত্ব a/e, আর এই পুরাটা হচ্ছে a/e, তাহলে a/e থেকে a/e বিয়োগ। এটাকে আলাদা করে মুখস্থ করা লাগবে? পরীক্ষায় যদি আসে তুমি মনে মনে চিন্তা করতে পারবে না? বলো কে কে পারবা, সত্যি করে বলো। তুমি চিন্তা করবে এভাবে, কেন্দ্রের সাপেক্ষে তুমি চিন্তা করবে, কেন্দ্রের সাপেক্ষে। কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব a/e, কেন্দ্র থেকে নিয়ামকের দূরত্ব a/e, তাহলে a/e থেকে a/e বিয়োগ। বুঝতেছো নাকি? দূরত্ব কিন্তু এইদিকে যত, এইদিকেও সেম, এইদিকেও সমান। এই উপকেন্দ্র থেকে এই নিয়ামকের দূরত্ব যত, এই উপকেন্দ্র থেকে এই নিয়ামকের দূরত্ব সেম, যে কোনো একদিকেরটা চিন্তা করলেই হবে। আচ্ছা, যদি তোমার কাছে বলে যে শীর্ষবিন্দু থেকে নিয়ামকের দূরত্ব কত, শীর্ষবিন্দু থেকে, এই যে বলো এটা কত? শীর্ষবিন্দু থেকে নিয়ামকের দূরত্ব কত, বলো? এই যে শীর্ষবিন্দু থেকে নিয়ামকের দূরত্ব দেখো, পুরাটা হচ্ছে a/e, আর শীর্ষবিন্দু দূরত্ব হচ্ছে a। তুমি মনে মনে চিন্তা করো, এই কেন্দ্র থেকে নিয়ামকের দূরত্ব হচ্ছে a/e, আর শীর্ষের দূরত্ব হচ্ছে a, তাইলে a/e থেকে a বিয়োগ, a/e থেকে a বিয়োগ। আচ্ছা, ঠিক আছে। এইবার ধরো তোমার কাছে চাইলো আরেকটা সুন্দর জিনিস হইতে পারে, সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, এই যে এই পাশের উপকেন্দ্র, এই পাশের নিয়ামক, এগুলোকে বলে অনুরূপ। শোনো, তোমাকে যদি বলে উপকেন্দ্র থেকে অনুরূপ নিয়ামকের দূরত্ব, কেন্দ্রের সাপেক্ষে এক পাশের জিনিসগুলোকে বলে অনুরূপ, আর অপর পাশের গুলোকে বলে বিপরীত। ভালো মতো শুনো, যদি তোমাকে বলে উপকেন্দ্র থেকে অনুরূপ শীর্ষের দূরত্ব, তাহলে এতটুকু বের করবা। যদি বলে উপকেন্দ্র থেকে অনুরূপ নিয়ামকের দূরত্ব,
মানে এক পাশের গুলাকে বলে অনুরূপ আর বিপরীত গুলাকে বলে বিপরীত। দেখো এবার তোমাকে যদি বলে উপকেন্দ্র থেকে তার বিপরীত নিয়ামকের দূরত্ব কত, বলো তো দেখি কে কে পারে। এই যে একই পাশের দূরত্ব গুলাকে বলে অনুরূপ আর অপর পাশের গুলাকে বলে বিপরীত। যদি তোমার কাছে বলা হয়, দেখো তোমাকে তো আমি দেখাইছি যে উপকেন্দ্র থেকে অনুরূপ নিয়ামকের দূরত্ব ছিল এতটুকু, মনে আছে তোমাদের? এইবার যদি বলে যে উপকেন্দ্র থেকে এই যে বিপরীত নিয়ামকের দূরত্ব, উপকেন্দ্র থেকে বিপরীত নিয়ামকের দূরত্ব কত, কত হবে দেখো। এই দেখো কেন্দ্র থেকে এই পাশের উপকেন্দ্রের দূরত্ব হচ্ছে এই, আর কেন্দ্র থেকে এই পাশের নিয়ামকের দূরত্ব হচ্ছে এ বাই ই। তাহলে দুটোর যোগফল, যোগফল এ বাই ই প্লাস এই। তো একটা জিনিস খেয়াল করে দেখো, অনুরূপ অনুরূপ গুলার বেলায় কাছে হয় না। একটা জিনিসকে তোমরা ক্লিয়ার যে উপকেন্দ্র থেকে অনুরূপ নিয়ামক আছে কাছে, কারণ অনুরূপ গুলা একই পাশে আছে আর বিপরীত গুলা আছে দূরে। তাইলে কাছের বেলায় সবগুলো হয় মাইনাস আর দূরের বেলায় সবগুলো হবে প্লাস। তাই তোমরা কি বুঝতেছো যে যদি উপকেন্দ্র থেকে অনুরূপ নিয়ামক বের করতে বলে তখন বিয়োগ হবে, কারণ কাছে হবে, বিয়োগ মানে কি কাছে। আর যদি বিপরীত নিয়ামক বলে তখন খালি যোগ। এগুলা কোনোটাই মুখস্থ করা লাগবে না। যদি বলে খেয়াল করতে হয় যে উপকেন্দ্র থেকে অনুরূপ শীর্ষের দূরত্ব হচ্ছে এইটা এ মাইনাস এই, যদি বলে বিপরীত শীর্ষের দূরত্ব হয়েছে এই যে এতটুকু, বিপরীত শীর্ষের দূরত্ব জাস্ট মাইনাসের জায়গায় প্লাস। যদি বলে শীর্ষ থেকে বিপরীত নিয়ামকের দূরত্ব, এটা তো অনুরূপ, অনুরূপেরটা মাইনাস, বিপরীতেরটা হবে প্লাস। তোমরা কি বুঝছো ভাই? এখানে তোমার জানার জিনিস খালি তিনটা। অনেকে বলতেছো এত ইনফরমেশন। হ্যাঁ ভাই, তুমি মনে রাখবা তিনটা জিনিস, উপকেন্দ্র, শীর্ষ আর নিয়ামক। বলো এই তিনটা কার কার মনে? তিনটা বলো। কেন্দ্র মূল বিন্দু, এটা আমরা সবাই জানি। শীর্ষবিন্দু 1,0, শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্ব এ, সেখান থেকে কমে গেলে হয়ে যাবে উপকেন্দ্র এই 0, আর বেড়ে গেলে হয়ে যাবে নিয়ামকের মাধ্যবিন্দু এ বাই ই,0। এই তিনটা মনে রাখা মানে বাকি সব মনে থাকা শেষ। এই বুঝতেছো নাকি বলো? এই যে তুমি খালি এই জিনিসটা মনে রাখো, এতটুকু এই, এতটুকু এ, এতটুকু এ বাই ই। এই তিনটা ইনফরমেশন মনে থাকলে বাকিগুলা চোখ বন্ধ করে মনে করা যায়। এইবার আস্তে ধীরে ওয়েট, দেখো ওয়েট, উপকেন্দ্র প্লাস মাইনাস এ ই, 0। চোখ বন্ধ করে চিন্তা করো তো মাথার মধ্যে আসে কিনা। দেখো 7 নম্বরটা শেষ, আমাদের আজকে ক্লাস শেষ। এখন তুমি চোখ বন্ধ করে গেলে চিন্তা করো, মনে মনে চিন্তা করো। উপকেন্দ্র এইদিকে প্লাস এ ই, 0, এইদিকে মাইনাস এ ই, 0, দুইটা একসাথে করে প্লাস মাইনাস এ ই, 0। নিয়ামকের পাদবিন্দু এইদিকেরটা পজিটিভ এ বাই ই, 0, এইদিকেরটা নেগেটিভ এ বাই ই, 0, দুইটা একসাথে করলে প্লাস মাইনাস এ বাই ই, 0। মনে আছে? তারপর নিয়ামকের সমীকরণ, এই যে নিয়ামকের সমীকরণ, এই দিকটা ছিল x = পজিটিভ এ বাই ই, এদিকেটা x = নেগেটিভ এ বাই ই, দুইটা একসাথে করলে x = প্লাস মাইনাস এ বাই ই। তারপরে দেখো কেন্দ্র হতে নিয়ামকের দূরত্ব, মনে আছে? কেন্দ্র থেকে এই পাশের নিয়ামকের দূরত্ব ছিল এ বাই ই, এই পাশেরটাও তো সেম এ বাই ই। বলো এই চারটা ইনফরমেশন চোখ বন্ধ করলে ভাসে কিনা? ভাই এই 22টা ইনফরমেশন তো দুনিয়ার কারো দ্বারা মুখস্থ রাখা সম্ভব না। তুমি একটাও মুখস্থ রাখবে না, খালি চোখ বন্ধ করে চিন্তা করবা। এইবার আসো 11, শোনো, কেন্দ্র হতে উপকেন্দ্রের দূরত্ব কত মনে আছে? কেন্দ্র থেকে উপকেন্দ্র এ ই, এই মনে আছে কার কার? কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব ছিল এ ই আর নিয়ামকের দূরত্ব ছিল এ ডিভাইডেড বাই ই। এরপর দেখো উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই দিকের উপকেন্দ্রের দূরত্ব ছিল এ ই, এই দিকেরটা এ ই। তাহলে দুইটা উপকেন্দ্রের দূরত্ব হবে এইদিকে এ ই, এইদিকে এ ই, 2 এ ই। মনে আছে? নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্র থেকে এই পাশের নিয়ামকের দূরত্ব ছিল এ ডিভাইডেড বাই ই, এই পাশের নিয়ামকের দূরত্ব ছিল এ ডিভাইডেড বাই ই, দুটো যোগ করলে 2 এ বাই ই। তারপর উপকেন্দ্র ও অনুরূপ নিয়ামকের দূরত্ব, এই যে আজকে শিখাইলাম, মনে আছে? কেন্দ্র থেকে নিয়ামকের দূরত্ব হচ্ছে এ বাই ই আর উপকেন্দ্রের দূরত্ব হচ্ছে এ ই। তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ, এই যে বিয়োগ। অনুরূপ বললে বিয়োগ হবে, বিপরীত বললে যোগ হবে। তুমি খালি মনে মনে চিন্তা করো, কেন্দ্র থেকে নিয়ামকের দূরত্ব এ বাই ই,
উপকেন্দ্রের দূরত্ব এই। তাহলে এই দূরত্ব কত? এ বাই ই মাইনাস এই। বলো কার কার মনে ভাসতেছে? ওই ওয়েট, এই যে এইটা ধরো, এইটা কার কার মনে ভাসতেছে? দেখো, চিন্তা করো, এই যে কেন্দ্র, তোমাকে বলছে উপকেন্দ্র আর নিয়ামকের দূরত্ব। উপকেন্দ্রের দূরত্ব এ ই, নিয়ামকের দূরত্ব এ বাই ই। তাহলে এ বাই ই থেকে এ ই বাদ। কে কে বুঝছো? এই বুঝছো? এরপরে দেখো, এই যে বিপরীত, অনুরূপ হইলে মাইনাস, জাস্ট বিপরীত হইলে কি যোগ হয়ে যাবে। আর উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতার সূত্রটা আমরা এখনো শিখি নাই। ই উৎকেন্দ্রিকতা ই বাইর করার সূত্রটা যদিও তুমি লিখে রাখতে পারো, অথবা ক্লাস শেষে স্লাইড দেখে নিতে পারো, যে ই সমান √(1 - b² / a²). 1 - b² / a², এটা মনে রাখার বুদ্ধি হচ্ছে এভাবে মনে রাখবা। এই সূত্রটা নতুন, এটা মুখস্থ করতে হবে। ই সমান √(1 - ছোটটা উপরে বড়টা নিচে। দেখো এই আমরা কোন কন্ডিশনের জন্য শিখতেছি? এ গ্রেটার দেন বি না? তাহলে এখানে এ হচ্ছে বড়, বি হচ্ছে ছোট। তাহলে √(1 - ছোট স্কয়ার নিচে বড় স্কয়ার। আচ্ছা, এরপরে দেখো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তোমার কি মনে আছে? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, একটা উপকেন্দ্র ছিল x = ae, একটা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, একটা x = ae আর এই পাশে x = -ae। ওই যে উপকেন্দ্রের স্থানাঙ্কগুলো থেকে আসছে, x = ae, x = -ae, দুটাকে একসাথে করে লিখছি x = +-ae। তারপরে শীর্ষ হতে অনুরূপ উপকেন্দ্রের দূরত্ব। মনে করে দেখো, কেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব ছিল a আর উপকেন্দ্রের দূরত্ব ছিল ae। তাহলে a থেকে ae বিয়োগ, অনুরূপের বেলায় বড় থেকে ছোট বিয়োগ হবে। আর যখন বিপরীত বলবে, বিপরীত, শীর্ষ থেকে বিপরীত উপকেন্দ্র জাস্ট যোগ হয়ে যাবে। তুমি বিপরীত বললেও মনে মনে অনুরূপ গুলাই চিন্তা করবা, যে অনুরূপের বেলায় হবে শীর্ষ এ দূরত্ব, উপকেন্দ্র ae, তাহলে এ থেকে ae বিয়োগ, অনুরূপের বেলায় কাছাকাছি থাকবে বিয়োগ হবে, আর বিপরীতের বেলায় দূরে থাকবে, দূরত্ব বেড়ে যাবে, তখন যোগ। তারপরে এটা এখনো শিখে নাই। 21, শীর্ষ থেকে অনুরূপ নিয়ামকের দূরত্ব। মনে আছে? অনুরূপ নিয়ামক দূরত্ব হচ্ছে a বাই ই, আর শীর্ষের দূরত্ব a। a বাই ই থেকে a বিয়োগ, অনুরূপের বেলায় বিয়োগ, বিপরীতের বেলায় যোগ, শেষ। তো নতুন সূত্র খালি দুইটা, একটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আর একটা হচ্ছে উৎকেন্দ্রিকতা। এই দুইটা আমি আলাদা করে লিখে দিচ্ছি। আগে বলো, এইবার এই সূত্রগুলো কি আর মুখস্থ করা লাগবে? একটু বলো। যাদের এখনো অসুবিধা হচ্ছে, তোমরা ক্লাসটা শেষ হওয়ার পরে এই এই স্লাইডটা দেখবা। এই স্লাইডটা দেখে খালি এই তিনটা বিন্দু, এইটা ae, কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব ae, কেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব a, কেন্দ্র থেকে নিয়ামকের পাদবিন্দুর দূরত্ব a বাই ই। এই তিনটা জিনিস একটু ভিজুয়ালাইজ করবে, বাকি সব অটোমেটিক হয়ে যাবে। বাকি সব অটোমেটিক স্থানাঙ্ক জ্যামিতি, দূরত্ব বাইর করে, আর কিচ্ছু না। এইবার দেখো উৎকেন্দ্রিকতা সূত্রটা কি? এ গ্রেটার দেন বি এর জন্য দেখো উৎকেন্দ্রিকতা সূত্রটা মনে রাখবা কেমনে? ই সমান √(1 - কেন? কারণ উপবৃত্তের উৎকেন্দ্রিকতার মানে একের চাইতে ছোট। 1 - একের চাইতে ছোট, একের থেকে বিয়োগ হবে। ছোট স্কয়ার ডিভাইড বাই বড় স্কয়ার, ছোট স্কয়ার ডিভাইড বাই √(1 - ছোট স্কয়ার বাই বড় স্কয়ার। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য খেয়াল করে দেখো, এই যে উপকেন্দ্র থেকে এই পর্যন্ত এই দৈর্ঘ্যটার মান হবে b²/a, ছোটটার উপরে স্কয়ার ডিভাইড বাই বড়। নিচের দিকেও সেম, উপরের দিকে দেখো, এই যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে হবে। তো উপকেন্দ্র থেকে উপরের দিকে এইটার দৈর্ঘ্য হবে b²/a, আর নিচের দিকেরটার দৈর্ঘ্য হবে সেম, সমান সমান b²/a। এটা বিশ্বাস করে নেও। তাহলে বলো, তাহলে উপকেন্দ্রিক লম্বের টোটাল দৈর্ঘ্য কত হবে? উপরের দিকে b²/a, নিচের দিকে b²/a। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 2 × b²/a। তো এটা মনে রাখার বুদ্ধি কি? 2 × ছোট স্কয়ার/a। দেখো এটা মনে রাখার, এটা মুখস্থ করার টেকনিক কি? 2 × ছোট স্কয়ার, এখানে ছোট কে? b, ছোটটার উপরে স্কয়ার, নিচে বড় দিয়ে ভাগ, 2 × ছোট স্কয়ার বাই বড়।
তো এটা বিশ্বাস করে নেও যে উপকেন্দ্র থেকে উপকেন্দ্রিক লম্বের উপরের দিকের দৈর্ঘ্য হবে বি স্কোয়ার বাই এ, নিচের দিকেও সমান বি স্কোয়ার বাই এ। তাহলে টোটাল উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 2 ইন্টু বি স্কোয়ার বাই এ, মানে 2 ইন্টু ছোট স্কোয়ার বাই বড়। তাহলে এই দুইটা মনে থাকবে কিনা বলো? দেখো শোনো, উৎকেন্দ্রিকতার সূত্র কি? আমরা জানি উপবৃত্তের উৎকেন্দ্রিকতার মান 1 এর চেয়ে ছোট। তাহলে অবশ্যই রুট ওভারের মধ্যে মাইনাস হবে, 1 এর চেয়ে ছোট, 1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার। এটা লিখে রাখো এইভাবে, ই সমান রুট ওভার অফ 1 মাইনাস ছোট স্কোয়ার ডিভাইড বাই বড় স্কোয়ার। এই মনে থাকবে, ছোট স্কোয়ার ডিভাইড বাই বড় স্কোয়ার। আর এই যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা হচ্ছে 2 ইন্টু ছোট স্কোয়ার ডিভাইড বাই বড়। ছোট ছোট মানুষকে সবাই আদর বেশি করে। ধরো বাড়িতে বড় ছেলে ছোট ছেলে, স্বাভাবিকভাবে বাবা মা কি করবে? ছোট ছেলেকে আদর করবে বেশি, এই জন্য ছোট ছেলের উপরে স্কয়ার এবং সে উপরে থাকবে। আর বড় বেচারা সে একে তো থাকবে খাটের নিচে, দেখো সে থাকবে নিচে এবং তার উপরে স্কয়ারও নাই। সব দিক দিয়ে সে কি বলছে? এই দুইটা আলাদা করে মুখস্থ রাখা কি কঠিন জিনিস? এই এলে খুব খুব কঠিন হয়ে যাবে মুখস্থ রাখা? কোনো কঠিন হবে না। তো এইবার আমাকে বলো, এই 22টা ইনফরমেশন জাস্ট এই 3টা বিন্দু, জাস্ট এই 3টা বিন্দু জানা থাকলে আলাদা করে কোনোটাই মুখস্থ করা লাগে না, লাগে না, লাগে না। এখন কথা হচ্ছে আমরা এই যে এ গ্রেটার দেন বি, এইটার জন্য ইনফরমেশনগুলো বাইর করা শিখছি। বাট পরীক্ষায় তো বি গ্রেটার দেন এটা দিয়েও আসতে পারে, এটার জন্য আলাদা করে মুখস্থ রাখার কোনো দরকার নাই। তুমি কি করবা? সমীকরণের বেলায় এক্স এর জায়গায় ওয়াই অথবা ওয়াই এর জায়গায় এক্স, এ এর জায়গায় বি কিংবা বি এর জায়গায় এ বসাই দিবা। এবং বিন্দুর বেলায় ভুজকোটি ইন্টারচেঞ্জ এবং এ বি ইন্টারচেঞ্জ। দেখো যেমন এটার বেলায় উপকেন্দ্রের স্থানাঙ্ক প্লাস মাইনাস এ কমা 0, এই কন্ডিশনের বেলা হবে 0 কমা প্লাস মাইনাস এ এর জায়গায় হবে বি। দেখো ভুজটা হবে কোটি, কোটিটা হবে ভুজ এবং এ এর জায়গায় বসবে বি। মানে তুমি খালি এই জিনিসটা মনে রাখবা যে এখানে এক্স চেঞ্জটা হবে এক্স এবং ওয়াই এর মধ্যে চেঞ্জ, সমীকরণের বেলায় এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স, অথবা বিন্দুর বেলায় ভুজের জায়গায় কোটি, কোটির জায়গায় ভুজ এবং এ এর জায়গায় বি, বি এর জায়গায় এ। বলো তো মনে রাখা সম্ভব না? তো আজকের ক্লাসের পর নিজেরা বাসায় শোনো, আজকে ক্লাসের পর হাউস ওয়াইফ কি? হাউস ওয়াইফ হচ্ছে পরাবৃত্তের বাকি ম্যাথ তো বাড়ির কাজ দিবই। শোনো, আজকে ক্লাসের পর পরাবৃত্তের বাকি ম্যাথ তো বাড়ির কাজ দিবই। উপবৃত্তের বাড়ির কাজ হচ্ছে এই চিত্রটা নিজে একবার আঁকবা, একে এই 22টা ইনফরমেশন চিত্র থেকে খোঁজার ট্রাই করবা। জাস্ট 2টা ইনফরমেশন আলাদা করে মুখস্থ করবা। একটা হচ্ছে উৎকেন্দ্রিকতার সূত্রটা রুট ওভার অফ 1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2 ইন্টু ছোট স্কোয়ার বাই বড়। বাকি 22টার মধ্যে এই 2টা ডিরেক্ট মুখস্থ, আর বাকি 20টা চিত্র থেকে বের করবা। কে কে পারবা বলো? কে কে বাড়ির কাজ করে আসবা? ভাই চোখের মধ্যে স্ক্রিনশট। শোনো, উপবৃত্তের এই 22টা ইনফরমেশন যদি খালি এই চিত্র থেকে বের করাটা নিজে একবার বাসায় প্র্যাকটিস করে আয়ত্ত করে ফেলো, অধিবৃত্তে আর নতুন করে একটা সূত্র শেখা লাগবে না। ভাই অধিবৃত্তের সকল সূত্র সেম, খালি একটা সূত্র আলাদা। সেই আলাদাটা কি জানো? জাস্ট উৎকেন্দ্রিকতায় মাইনাসের জায়গায় প্লাস, আর কিচ্ছু না। তোমরা যারা ভাবতেছো যে উপবৃত্তের জন্য শুধুমাত্র এই 22টা শেখা লাগবে, না, এই 22টা সূত্র উপবৃত্তের জন্যও যা, অধিবৃত্তের জন্য হুবহু সেম। খালি অধিবৃত্তে উৎকেন্দ্রিকতা একের চেয়ে বড়, উপবৃত্তে উৎকেন্দ্রিকতা একের চেয়ে কম, এই জন্য এখানে মাইনাস। আর অধিবৃত্তে খালি এই প্লাস মাইনাসের জায়গায় হবে প্লাস, আর বাকি সবকিছু সেম সূত্র। তার মানে আজকের ক্লাসে এই যে লাস্টে আধা ঘন্টায় যা পড়াইলাম, এই লাস্টে আধা ঘন্টা যারা বুঝছো, এই চিত্রটা যাদের চোখে স্ক্রিনশট উঠে যাবে, যারা এই 3টা বিন্দু ভালো মতো আয়ত্ত করে ফেলতে পারবা, তোমাদের কাছে উপবৃত্ত অধিবৃত্ত শেষ। উপবৃত্ত অধিবৃত্ত চাইলে আগামী 2-3 ক্লাসে কভার করে দেওয়া যাবে, কিন্তু আমি আরো 4-5 ক্লাস নিয়ে মানে আস্তে ধীরে পড়াবো। উপবৃত্ত আরো মিনিমাম 3 ক্লাস, অধিবৃত্ত আরো 2 ক্লাস, আরো মিনিমাম 5 ক্লাস, মানে মিনিমাম 12 ক্লাস নিব। বুঝছো? শেষ। আজকে ক্লাস এ পর্যন্তই। এই মাথায় ঢুকছে, অনেক সময় নিয়ে বুঝাইছি, একটু ইফোর্ট দিও। যাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে বা জিনিসটা পুরোটা আয়ত্ত হচ্ছে না, চোখের মধ্যে স্ক্রিনশট উঠতেছে না, তোমরা ক্লাসটা শেষ হওয়ার পরে প্রয়োজনে আজকে কিংবা কালকে এই পার্টটুকু আরেকবার দেখবা।
এবং নিজে বাসায় একবার একে প্র্যাকটিস করবা, অথবা তোমার আরেক বন্ধুকে তুমি নিজে বোঝানোর চেষ্টা করবা। যারা এগুলা চেষ্টা করে আয়ত্ত করতে পারবে না, তোমরা কি করবা, তোমার বন্ধুরে জোরে ধরে বলবা, এই তোরে আমি একটা জিনিস বুঝাবো, আয়, তুমি ওরে বুঝাবা। ও না বুঝলে আগে নিজে বুঝে আবার বুঝাবা, দেখবা যে ওরে বুঝাই থেকে তোমার জিনিসটা একদম আয়ত্ত হয়ে গেছে। আরেকজনকে বুঝাইতে গেলে তখন জিনিসগুলা মাথার মধ্যে আরেকটু ঘুরবে, তখন দেখবা যে ওরে বোঝানোর জন্য তুমি নিজে জিনিসটা খুব ভালো মতো বুঝে গেছো। বন্ধু নাই, বান্ধবী নাই, বন্ধু বান্ধবী কিছুই নাই। বন্ধু না থাকলে বান্ধবী আছে, বান্ধবী না থাকলে বন্ধু আছে, কিছু না তো আছে একটা নাকি। আচ্ছা ঠিক আছে, ওকে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসের শোনো, আজকের ক্লাসের লাস্টের 30 মিনিট খুবই ইম্পর্টেন্ট ছিল, খুবই ইম্পর্টেন্ট। মানে এই 30 মিনিট যে ভালো মতো বুঝছে, সে উপবৃত্তে আর নতুন কোনো সূত্র শেখা লাগবে না, অধিবৃত্তেও নতুন আর কোনো সূত্র শেখা লাগবে না। এখন বাকি ক্লাসগুলো খালি ম্যাথ করব। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের কণিক অধ্যায়ে আর 5টা ক্লাস লাগবে, 7টা ক্লাস হয়েছে, আর 5টা ক্লাস লাগবে, এই মাসের মধ্যেই কমপ্লিট করে ফেলবো। তারপর স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, অক্টোবর নভেম্বর, নভেম্বর মাসের মধ্যে তোমাদের সিলেবাস কমপ্লিট। ঠিক আছে, সবাই ভালো থাকো, আগামী ক্লাসে দেখা হবে, টাটা।